আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম হাসান। তোমাদের ফিনান্স পরীক্ষা নিয়ে আমাদের দীর্ঘ প্ল্যান এবং একেবারে পরীক্ষার একদিন পর্যন্ত আমরা এইভাবে ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া শুরু করছি, মানে নিতেই থাকবো। আজকে ষষ্ঠ অধ্যায় দিয়ে শুরু করব আমরা। তোমাদের যে 5টা ম্যাথমেটিক্সের চ্যাপ্টার আছে, আমরা 4টা চ্যাপ্টারকে টার্গেট করছি। একটা হচ্ছে 6, 3, তারপর হচ্ছে 7, 8, 9, মোটামুটি 5টা চ্যাপ্টার। 5 নাম্বার চ্যাপ্টারটা পড়াবো না, এরকম 5টা চ্যাপ্টার। আমি 5টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার তোমাকে পড়াই দেবো, যে 4টা দেখে তুমি অবশ্যই ম্যাথ কমন পাবা। এবং এই ষষ্ঠ অধ্যায়ে আমরা এমন কিছু ম্যাথ, অর্থাৎ 4টা ম্যাথ তোমাকে আমি করাবো, তুমি শতভাগ নিশ্চিত থাকো এই 4টা ম্যাথ থেকে তুমি তোমার পরীক্ষা প্রশ্ন কমন পাবা। কারণ সবার আগে প্রথম যেটা দায়িত্ব, কমেন্টে জানাও। আজকে নতুন মাইক্রোফোন নিয়েছি, সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ না, এটা আমাকে কমেন্টে জানাও এবং লাইভটা সবাই যার যার মতো করে শেয়ার করে দাও। ছয়, 3, তারপর হচ্ছে 7, 8, 9, মোটামুটি 5টা চ্যাপ্টার। 5 নাম্বার চ্যাপ্টারটা পড়াবো। সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দাও, কথা দিচ্ছি ইনশাআল্লাহ যা পড়াবো তাই কমন থাকবে। একেবারেই যা পড়াবো তাই, ওগুলোই যদি তুমি পড়ে যাও ওইগুলা থেকে শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আজকে সাউন্ড নিয়ে আশা করছি কারো কোনো কমপ্লেইন থাকবে না। সাউন্ড সিস্টেম ভালো করার জন্য একেবারে বাজারে খুব ভালো ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম নেওয়া হয়েছে। ইনশাল্লাহ তোমরা ক্লাস করে আরাম পাবে। এবং আজকে আমরা অন্যান্য সাবজেক্টগুলোর মতো ঠিক যেভাবে আমরা তোমাদের পাশে ছিলাম গ্রুপ সাবজেক্ট, এখানেও আজকেও ইনশাল্লাহ সেভাবেই থাকবো। তো আজকে আপাতত আমরা এমসিকিউর দিকে যাচ্ছি না, আজকে সিকিউটা আপাতত আমরা একটু আগাই, এরপরে আমরা এমসিকিউ তো সাজেশন তোমাদেরকে দিব ইনশাল্লাহ। সেই সাজেশন থেকে মানে হচ্ছে আমরা ক্লাসও নিব এবং 200 এমসিকিউ তো আমরা দিবই, যেগুলো আমরা বরাবর তোমাদেরকে দেই। শর্ট নোটও পাবা, সবকিছু পাবা, টেনশনের কোনো কিছু কারণ নাই। তো সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দাও যারা যুক্ত হয়ে গিয়েছো। 6 নাম্বার চ্যাপ্টার, জাস্ট 1 ঘন্টা আমার সাথে থাকো ইনশাল্লাহ। এই চ্যাপ্টার যদি কেউ জীবনে করে নাও থাকো, যে আমি একবার ওই চ্যাপ্টার পড়ি না, আমি কি করতে পারবো? ইনশাল্লাহ এই চ্যাপ্টার তুমি পারবা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে তুমি ক্লাসে থাকো, ঠিক আছে? ফিনান্স, কৃষি তো আমরা পড়াই না ভাই, এই জন্য তোমাদের কৃষি নিয়ে তোমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারতেছি না। কৃষি এবং হচ্ছে আরেকটা কি, পরিসংখ্যান। সো ফিনান্সের সর্বোচ্চ সাপোর্ট তোমরা আমাদের থেকে পাবা। এখনো লাইভটা কিন্তু সবাই শেয়ার করো নাই, সবাইকে অনুরোধ করবো লাইভটা জাস্ট যার যার জায়গা থেকে একটা করে শেয়ার করে দাও। একটা রিয়াক্ট দাও, একটা শেয়ার দাও, একটা রিয়াক্ট দাও, একটা শেয়ার দাও, কারণ আমরা এই ধারাবাহিক তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন এই ক্লাসগুলো চলবে। ওকে, তো এই ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায়ের নাম কি? দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো নর্মালি আমরা যদি এই সময়ের ভিত্তিতে অর্থায়নের কথা চিন্তা করি, স্বল্প, মধ্য আর দীর্ঘ। 1 বছরের কম সময়ের জন্য হলো স্বল্পমেয়াদী অর্থায়ন, 1 থেকে 5 বছর সময় হলে এটার জন্য আমরা বলি মধ্যমেয়াদী অর্থায়ন, 5 বছর বেশি সময়ের জন্য হলে সেটাকে আমরা বলি দীর্ঘমেয়াদী অর্থায়ন। যাই হোক, সো এই চ্যাপ্টারটা মূলত বন্ড নিয়ে। কি নিয়ে? এই চ্যাপ্টারটা মূলত বন্ড, অর্থাৎ আমরা এখানে বন্ডের উপর আলোচনা করব বেসিক্যালি। সো আমরা প্রথমে সূত্রগুলো দেখে নিব, এরপরে হচ্ছে আমরা 3-4টা উদাহরণ সমাধান করবো ইনশাল্লাহ। তোমার এগুলা থেকে সর্বোচ্চ প্রশ্ন তোমার কমন থাকবে, ঠিক আছে? তোমরা কিন্তু যদি শেয়ার না করো, ক্লাসে যদি উপস্থিতি বেশি না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি পড়াইতে ভালো লাগবে না। কথা বুঝতে পারছো কিনা? তো সবাই একটু যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, যার যার প্রোফাইলে রেখে দাও। কারণ তোমাদের গ্রুপ সাবজেক্ট গুলো ভালো করার জন্য আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে যাচ্ছি, তাই না? সর্বোচ্চ সংখ্যক এফোর্ট কিন্তু আমরা দিচ্ছি, যেন তোমরা আসলে এই মানে হচ্ছে পরীক্ষাগুলোতে ভালো করতে পারো, ঠিক আছে?
তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা, আমাদের তো 1 তারিখ স্ট্যাটিস্টিক্স এক্সাম আছে ভাই। স্ট্যাটিস্টিক্স নিয়ে তো আমরা আসলে কাজ করি না, আমি তো গ্রুপ সাবজেক্ট গুলো পড়াই, তাই তোমাদের গ্রুপ সাবজেক্ট গুলোই আমরা আসলে দিব আর কি, দিচ্ছি। তো চলো শুরু করা যাক, সবাই খাতা কলম নিয়ে বসে যাও। সো প্রথমে আমরা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করা নিয়ে আমরা যে যে সূত্রগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। আমি কিন্তু সরাসরি ম্যাথে চলে গেলাম, বেসিক আলোচনা না, বেসিক আলোচনা করার সময় এখন নাই, আমরা জাস্ট ম্যাথ করা শিখবো এখন। ওকে, সূত্র পড়তে গিয়ে যা বেসিক দরকার তা পড়াবো, আর এমসিকিউ ক্লাসে তোমাদেরকে বাকি সবকিছু পড়াবো। তোমাদের তো হ্যান্ড নোট দিব, সেখানেও তোমরা অনেক কিছু পেয়ে যাবা। সো খেয়াল করো, এই যে বন্ড, বন্ড তো দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা মানে হচ্ছে হাতিয়ার, যার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয়। সে বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, বর্তমান মূল্য নির্ণয় মানে হচ্ছে কি, জিনিসটাকে দেখবো যে হ্যাঁ ও 1000 টাকা চাচ্ছে, এটার ভ্যালু কত, কথা কি বুঝাইতে পারছি? সো আমি কিনবো কি কিনবো না, এই ডিসিশন গুলো সবকিছু তোমাদেরকে শিখাবো, আগে আমরা এগুলাতে দেখি। সো এই বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে এখানে তুমি 3 ধরনের বন্ডের অঙ্ক করবা। কয় ধরনের বন্ড? 3 ধরনের বন্ড। খেয়াল করতে হবে 3 ধরনের বন্ড। আমি বারবার বলতেছি, সারা জীবন অঙ্ক করো না, কোনো সমস্যা নেই, খেয়াল করো। একটা হচ্ছে কুপন বন্ড, একটা কি বন্ড? কুপন বন্ড, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে জিরো কুপন বন্ড। আরটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। খেয়াল করতে হবে, এই চ্যাপ্টারে এই 3 ধরনের বন্ড সম্পর্কে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং এইটা যে শুধু ম্যাথ আসবে তা না। গ নাম্বার প্রশ্ন অনেক সময় বলবে উদ্দীপকে বর্ণিত বন্ডটি কোন ধরনের বন্ড, কথা বুঝতে পারছো? সো এই বন্ডটার কথা বলে তার এক্সপ্লেনেশন কিন্তু তোমাকে দিতে হবে, কথা কি বুঝতে পারছি? ওকে, খেয়াল করো। কুপন বন্ড তুমি কখন বুঝবা যে এটা কুপন বন্ড? খেয়াল করতে হবে, যদি প্রশ্নের মধ্যে, প্রথমত হচ্ছে সময় থাকবে। কি থাকবে? সময় থাকবে, ঠিক আছে? কি থাকবে? সময় থাকবে, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে কুপন সুদের হার থাকবে। এখন কুপন সুদের হার মানে হচ্ছে সুদের হার। কুপন সুদের হার মানে কি? সুদের হার, অর্থাৎ ইন্টারেস্ট রেট। এই সুদের হারটা থাকবে। যখন তুমি দেখবা অঙ্কের মধ্যে এই মানে সুদের হারও আছে, আবার সময়ও দেওয়া আছে, এই দুইটা বেসিক ফ্যাক্টরে যদি থাকে, তাহলে তুমি এটাকে বলবা কুপন বন্ড। আর অন্যান্য কিছু চিন্তা করার দরকার নাই, এই দুইটা ফ্যাক্টর দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে এটা কি কুপন বন্ড নাকি অন্য কোনো বন্ড। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে জিরো কুপন বন্ড কোনটা? জিরো কুপন বন্ড হচ্ছে যেখানে সময় থাকবে। কি থাকবে? সময় থাকবে, কিন্তু কি থাকবে না? সুদের হার থাকবে না। খেয়াল করো, এই দুইটা বন্ডের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এই যে কুপন শব্দ পর্যন্ত কিন্তু ঠিক ছিল, মাঝখানে শুরু হলো জিরো, অর্থাৎ জিরো কুপন, অর্থাৎ এই যে কুপন সুদের হারটা আছে এটা জিরো হয়ে যাবে, অর্থাৎ প্রশ্নে সুদের হারটা থাকবে না। তাহলে জিরো কুপন বন্ড হচ্ছে এমন এক বন্ড যে বন্ডের উপরে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। কি পাওয়া যায় না? কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। তাহলে এই বন্ডটা কি? আমি এই বন্ডের উপর কি পাবো? এই বন্ডটাকে বলা হয় ডিপ ডিসকাউন্ট বন্ড। কি বলা হয়? ডিপ ডিসকাউন্ট, ডিপ ডিসকাউন্ট বন্ড। এই এমসিকিউটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তার মানে এই বন্ডটা যে ইস্যু করে, অর্থাৎ যে প্রতিষ্ঠান বিক্রি করে, সে তার যে ফেস ভ্যালু, অর্থাৎ বন্ডের যে লিখিত মূল্য, সেই লিখিত মূল্যের তুলনায় কম মূল্যে বাজারে বিক্রি করবে সব সময়। ডিসকাউন্ট অর্থাৎ বাট্টায় বিক্রি করবে। ধরো 1000 টাকার একটা বন্ড তোমার কাছে আমি 800 টাকায় বিক্রি করলাম, যখন তোমার কাছ থেকে আমি এই বন্ডটা আবার ফেরত নিব, তখন আমি ওই যে বন্ডের ফেস ভ্যালু 1000 টাকা ছিল, সে 1000 টাকা পরিশোধ করব। বন্ডের ভ্যালু কিন্তু ছিল কত? বন্ডের ভ্যালু ছিল হচ্ছে 1000, তোমার থেকে নিচ্ছে আমি 800, কিন্তু মেয়াদ পূর্তিতে যখন তোমাকে আমি টাকা পরিশোধ করব, তার ওই ফেস ভ্যালুটা পরিশোধ করব। তাহলে নিচ্ছি তোমার থেকে 800, দিচ্ছি তোমার 1000। তাহলে এই যে লিখিত মূল্য আর পরিশোধিত মূল্য বা বিক্রয় মূল্যের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাই হচ্ছে এই জিরো কুপন বন্ড ক্রয়কারী প্রতিষ্ঠানের মুনাফা। তাহলে এখানে সরাসরি কি পাওয়া যাবে না? ইন্টারেস্ট পাওয়া যাবে না। ইন্টারেস্টটা মানে মুনাফাটা কোত্থেকে আসবে? তার যে লিখিত মূল্য আর বিক্রয় মূল্য, দুইটার যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে কি? এটা হচ্ছে মানে হচ্ছে জিরো কুপন বন্ড ক্রয়কারী প্রতিষ্ঠানের মুনাফা। আর সবসময় খেয়াল রাখবা, এটা ডিসকাউন্টে বিক্রি করা হবে, তার যে ফেস ভ্যালু তার চেয়ে কম মূল্য বাজারে কি করা হবে? সেল করা হবে।
তাহলে কুপন বন্ড আর জিরো কুপন বন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে সুদের হার, অর্থাৎ একটাতে সুদের হার থাকবে আর একটাতে সুদের হার থাকবে না। সিম্পল, একেবারে সিম্পল। এবার আসে হচ্ছে চিরস্থায়ী বন্ড। কথা শুনেই বোঝাচ্ছে, এটাকে বলে ইংলিশে বলে পারপিচুয়াল। কি বলে? পারপিচুয়াল। পারপিচুয়াল মানে চিরস্থায়ী। অর্থাৎ এখানে প্রথম কন্ডিশনই হচ্ছে সময় থাকবে না। কি থাকবে না? সময় থাকবে না। সোজা কথা, প্রথম কন্ডিশন কি থাকবে না? সময় থাকবে না, তবে সুদের হার থাকবে। সুদের হার থাকবে, ঠিক আছে? সময় থাকবে না, কিন্তু কি থাকবে? সুদের হার থাকবে। কথা কি বুঝতে পারছি? খুবই ক্লিয়ার পয়েন্ট। এই ফিচার গুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে চিরস্থায়ী বন্ড কি? যে বন্ডের মূল্য কি করতে হয় না? পরিশোধ করতে হয় না, কিন্তু প্রতি বছর অনির্দিষ্টকাল ধরে কি পরিশোধ করতে হয়? ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট দিয়ে যেতে হয়। আর কুপন বন্ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদের পরে, নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সুদ দিতে থাকবে, নির্দিষ্ট মেয়াদ পরে তার আসলটা পরিশোধ করে দিতে হবে। এই হচ্ছে মূল ফ্যাক্টর। তাহলে এখানে আমরা তিনটা বন্ড পাইলাম। এই তিনটা বন্ড দিয়ে আমাকে মূলত অঙ্ক করতে হবে। এটা কুপন বন্ড, জিরো কুপন বন্ড, একটা চিরস্থায়ী বন্ড। এখন আমাকে এক কথায় বলো, এই যে তিনটা বন্ডের চেহারা দেখলে তোমরা বুঝতে পারবা কিনা কোনটা কোন ধরনের বন্ড। এটা তোমার ফার্স্ট মানে হচ্ছে কাজ। অঙ্ক তুমি পরে করবা, আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন বন্ড। এটুকু পারলে তুমি অঙ্ক করতে পারবা, ঠিক আছে? তাহলে কুপন বন্ড হচ্ছে সময় থাকবে, সুদের হার থাকবে। জিরো কুপন বন্ড মানে হচ্ছে কি থাকবে না? সুদের হার থাকবে না। চিরস্থায়ী বন্ড হচ্ছে সময় থাকবে না। জাস্ট এই কথাগুলো তোমার মনে থাকবে কিনা আমাকে একটু কমেন্টে এক বাক্যে জানাও। ঠিক আছে সবাই? এতটুকু ক্লিয়ার কিনা? এই তিনটা বন্ড সম্পর্কে আমার ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্টে জানায় সবাই, দ্রুত। ক্লিয়ার হলে দ্রুত বলি ক্লিয়ার। যারা এখনো লাইভটা শেয়ার করে নাই সবাই শেয়ার করে দাও। ক্লাস শেষে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের বস হয়ে যাবা তুমি। দ্রুত সবাই শেয়ার করে দে, সবাই সবাই সবাই। ওকে ডান। অবশ্যই সবাই লাইভটাতে একটা রিয়েক্ট দিয়ে রাখবো এবং লাইভটা অবভিয়াসলি শেয়ার করে দেবো, কারণ টানা কিন্তু আমরা ক্লাস নিতে যাচ্ছি। ওকে, সো সবাই এই কাজটা অবশ্যই করবো। তাহলে নিশ্চয়ই আমরা এই ফিচার গুলো দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা কোন ধরনের বন্ড। পারবো না ইনশাল্লাহ? তাহলে চলো তোমাদের একটা টেস্ট নিয়ে নিই আমি, ঠিক আছে? তোমাদের একটা টেস্ট নিয়ে নিই যে তোমরা আসলে পারবা কিনা কোনটা কোন ধরনের বন্ড আইডেন্টিফাই করতে। ঠিক আছে, এখানে আমি 5টা ম্যাথ দিছি উইথ সলিউশন, খালিকুজ্জামান স্যারের বই থেকে দিছি। এবং এই 5টা ম্যাথ যে করতে পারবা, যে করবা, তার ইনশাল্লাহ এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। এই 5টা ম্যাথ আমি তোমাকে করাই দিব। ওকে, টেনশনের কোনো কারণ নাই, ঘটনা ঘটে যাবে যদি এই ম্যাথ গুলা তুমি করতে পারো। ঠিক আছে, এই যে একটা জিনিস একটু খেয়াল করো, এই বন্ডগুলো কোন ধরনের বন্ড তুমি কিভাবে বুঝবা? এই বন্ডগুলো কোন ধরনের বন্ড তুমি কিভাবে বুঝবা? খেয়াল করো তো, এই যে এক্স আর ওয়াই বন্ড আছে, এখান থেকে বলো তো এক্স আর ওয়াই বন্ড কোন ধরনের বন্ড? দেখি কে বলতে পারো তোমাদের মধ্যে, কে সবার আগে উত্তর করতে পারো দেখি, বলো। এই যে এখানে এক্স আর ওয়াই বন্ড আছে, দুইটা বন্ড আছে, এই দুইটা বন্ড কোন ধরনের বন্ড? দ্রুত বলবা, দ্রুত, দেখি কে সবার আগে বলতে পারো। এখানে অবিহিত মূল্য দেওয়া আছে। আচ্ছা, অবিহিত মূল্যটা কি? অবিহিত মূল্য মানে হচ্ছে যেটাকে আমরা বলি ফেস ভ্যালু। কি ভ্যালু? ফেস ভ্যালু। ঠিক আছে, এই ফেস ভ্যালু বাংলা হচ্ছে লিখিত মূল্য। কি মূল্য? লিখিত মূল্য। কি মূল্য ভাই বলো? লিখিত মূল্য বা অবিহিত মূল্য। কি মূল্য? অবিহিত মূল্য। ফেস ভ্যালু একটা নাম হচ্ছে অবিহিত মূল্য, লিখিত মূল্য বা অবিহিত মূল্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে ফেস ভ্যালু দেওয়া আছে, কোপন সুদের হার দেওয়া আছে, মেয়াদ পূর্তির সময় দেওয়া আছে, প্রয়োজনীয় হার দেওয়া আছে, বাজার মূল্য দেওয়া আছে, ওগুলো না। কিন্তু আমাদের মূল টার্গেট ছিল বা মূল ফিচার ছিল দুইটা, একটা সময়, একটা সুদের হার। দেখো এখানে এক্স বন্ডের ক্ষেত্রেও সুদের হার আছে, আবার ওয়াই বন্ডের ক্ষেত্রেও সুদের হার আছে। এক্স বন্ডের ক্ষেত্রেও সময় আছে, ওয়াই বন্ডের ক্ষেত্রেও সময় আছে। তাহলে সময় সুদের হার দুইটাই থাকবে কোন বন্ডের ক্ষেত্রে? দুইটাই থাকবে কোন বন্ডের ক্ষেত্রে? ক্লিয়ার কিনা সবাই? কোন সন্দেহ আছে যে এই দুইটাই কোপন বন্ড? কোন সন্দেহ আছে? এই দুইটা কি বন্ড? এই দুইটা কোপন বন্ড। ঠিক আছে, এই দুইটা কি বন্ড? কোপন বন্ড। সো এই গ নাম্বার প্রশ্ন অনেক সময় তোমার কাছে চাইতে পারে উদ্দীপক বর্ণিত এক্স বন্ড কোন ধরনের বন্ড। তোমার কাছে অঙ্ক চাইবে না, তোমার কাছে জানতে চাইবে যে এটা কোন ধরনের বন্ড। সুতরাং এই ছোট্ট কয়েকটা ফিচার দিয়ে কিন্তু তুমি খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবা কোনটা কোন ধরনের বন্ড। ক্লিয়ার? ওকে ডান। আশা করছি এটাতে কারো কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। এই যে এখানে তুমি একটু আমাকে বলো, এইখানে কোনটা কোন ধরনের বন্ড?
আমি বারবার বলতেছি যে ম্যাথগুলো ইনশাল্লাহ আমি দেখাচ্ছি এগুলা থেকে তুমি প্রশ্ন কমন পাবা। দেখো তোমার অঙ্কে আমি ধাপে ধাপে তোমাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, আমার সাথে জাস্ট থাকো তুমি একটা ঘন্টা। ওকে, এবার বলো এম আর কিউ বন্ড কোনটা কোন ধরনের বন্ড, দেখি কে সবার আগে বলতে পারো। এম আর কিউ বন্ড কোনটা কোন ধরনের বন্ড, এম আর কিউ বন্ড কোনটা কোন ধরনের বন্ড বলো। অবিহিত মূল্য মানে কি, অবিহিত মূল্য মানে ফেস ভ্যালু, গোপন সুদের হার মানে ইন্টারেস্ট, মেয়াদ মানে তো সময় বোঝাচ্ছে, তাই না? তাহলে বলো এই দুইটা বন্ড কোনটা কোন ধরনের বন্ড, দ্রুত দেখি কে সবার আগে বলতে পারি আমরা, কে সবার আগে বলতে পারি এই দুইটা বন্ড কোনটা কোন ধরনের বন্ড হবে। যারা স্টিল লাইভটা শেয়ার করি নাই আমি অনুরোধ করবো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও, ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রোফাইলে রেখে দাও, 6 দিন 7 দিন তোমাকে ক্লাস করতে হবে, তোমাকে আবার হয়তো দেখা লাগবে পরীক্ষার আগে, তোমার প্রোফাইলে থাকলে তুমি যে কোনো সময় কিন্তু আবার ক্লাসটা দেখতে পারবা। অবশ্যই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলও আমরা আপলোড করে দিব ইনশাল্লাহ। ওকে, অলরেডি মানে হচ্ছে শাফায়েত বলছো এম হচ্ছে চিরস্থায়ী বন, কি হচ্ছে কোপন বন। আচ্ছা, ফারজানা বলছো চিরস্থায়ী বন কোপন বন, চিরস্থায়ী বন কোপন বন, এটাকে সাকলাইন বলছো। আচ্ছা, সিমি বলছো চিরস্থায়ী বন, কোনটা চিরস্থায়ী বন? আচ্ছা, তাহমিদ বলছো চিরস্থায়ী বন কোপন বন। ওকে, জিহাদ বলছো চিরস্থায়ী বন কোপন বন। আচ্ছা, রবিউল ইসলাম এম চিরস্থায়ী বন, দুইটাই দুইটাই, কোনটা কোন বন এটা বলতে হবে। খেয়াল করো, দেখো এখানে কোপন সুদের হার দুইটাই আছে, ঠিক আছে, দুইটার মধ্যে কোপন সুদের হার আছে, তাহলে কোপন সুদের হার যেহেতু আছে এখানে জিরো কোপন বন নাই, এটা আমি নিশ্চিত, ঠিক আছে। তো দেখো এখানে কোপন সুদের হার আছে, এখানে সময় আছে, তাহলে দুইটাই যেহেতু আছে তাহলে এটা কোন বন, এটা হচ্ছে কোপন বন। এটা কোন বন, এটা কোপন বন। তাহলে আমাদের এখানে কিউ বনটা, কিউ বনটা কোন বন, কিউ বনটা হচ্ছে কোপন বন, কোনো সন্দেহ নাই, সময় আছে সুদের হার আছে। আচ্ছা, তাহলে এম বনটা কোন বন ভাই, খেয়াল করো তো, এখানে কোপন সুদের হার আছে কিন্তু সময় নাই, সময় না থাকলে এটা কোন বন, সময় না থাকলে এটা হচ্ছে চিরস্থায়ী বন। কি বন, চিরস্থায়ী বন, চিরস্থায়ী বন। তাহলে আমি কি বিষয়গুলো ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে? তাহলে ইনশাল্লাহ এখন প্রশ্ন দেখে আমাকে প্রথমে বুঝতে হবে কোনটা কোন ধরনের বন, এবং যে ফিচার গুলা দেখাইলাম যদি তুমি এই ফিচার গুলা তোমার মাথায় থাকে তাহলে কিন্তু তুমি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে কোনটা কোন ধরনের বন। ওকে, আচ্ছা আরেকটা ম্যাথ একটু দেখাই, তারপরে আমরা আবার সূত্রে চলে যাব। এই যে দেখো, এই একটা বোর্ডের একটা অঙ্ক, কুমিল্লা বোর্ডের, আমার মনে হয় এই প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা 5,500%। এই একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। নোমান, সোহাগ আর রাজু, তিনটা প্রতিষ্ঠান আছে এখানে, তিনটা প্রতিষ্ঠানের খেয়াল করো, এখানে তোমাকে বন্ডের ধরনগুলো বলে দিছি, যদি বন্ডের ধরনগুলো না বলতো তুমি কিভাবে বুঝতা, কি বুঝতা? খেয়াল করো, দেখো এখানে লিখে, এখানে সুদের হার আছে, কি আছে, কোপন সুদের হার আছে, কোপন সুদের হার আছে, প্রত্যাশিত আয়ের আছে। এই অঙ্কটার মধ্যে একটু ইনকমপ্লিট কিছু ব্যাপার স্যাপার আছে, এই জন্য হয়তো অঙ্কটা তোমার বুঝতে একটু অসুবিধা হবে। যেমন ধরো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করো, মানে রাজু কোম্পানির ক্ষেত্রে খেয়াল করো, অথবা বাকি সবগুলোই তুমি দেখতে পারো, সমস্যা নেই। দেখো এখানে সুদের হার আছে, এখানে হচ্ছে মানে হচ্ছে আবার কি বলছে, সুদের হার আছে, আবার সময়। এই অঙ্কটার মধ্যে একটা ক্রাইসিস ছিল সময়। ধরো আমি তোমাকে সময় দিয়ে দিলাম, সাপোজ ধরো সময়, সময় ধরো এখানে দিলাম 5 বছর, এরপরে ধরো হচ্ছে এখানে সময় নাই, এখানে দিলাম 5 বছর, সাপোজ ধরো, আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে। তাহলে নোমান বন্ডের ক্ষেত্রে সুদের হার আছে, আবার সময়ও আছে, তাহলে সুদের হার সময় যেহেতু আছে তাহলে এটা কোন বন্ড, এটা অবভিয়াসলি কোপন বন্ড। সময় আছে, সুদের হার আছে, তাহলে এটা কোপন বন্ড। সোহাগ বন্ডের ক্ষেত্রে দেখো, সোহাগ বন্ডের ক্ষেত্রে সুদের হার আছে কিন্তু কি নাই, সময় নাই, সুদের হার আছে কিন্তু কি নাই, সময় নাই, তাহলে এটা কোন বন্ড, এটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। আবার এখানে খেয়াল করো রাজু কোম্পানির ক্ষেত্রে, রাজু কোম্পানির ক্ষেত্রে যে দেখো সুদের হারটা নাই, কি নাই, সুদের হারটা নাই কিন্তু সময় আছে, সুদের হারটা নাই কিন্তু কি আছে, সময় আছে, সুদের হারটা নাই, সময় আছে, তাহলে সুদের হার যেহেতু নাই এটা কোন বন্ড, এটা হচ্ছে জিরো কোপন বন্ড। এটা কোন বন্ড, এটা হচ্ছে জিরো কোপন বন্ড। খেয়াল করো, এটা কোপন বন্ড, এটা চিরস্থায়ী বন্ড, এটা জিরো কোপন বন্ড। ক্লিয়ার? আমি আশা করছি এই জায়গায় আর তোমাদের কারো কোনো প্রবলেম থাকার কথা না। বন্ড আইডেন্টিফিকেশন কিছু ইউনিক কথাবার্তা আছে, এগুলো আমরা একটু সামনে আগেলে আস্তে আস্তে বলবো, যে সময় দেওয়া না থাকলে তুমি কি করবা, যদি সুদের হার না মানে প্রয়োজনীয় আয়ের হার না থাকে তুমি কি করবে, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আশা করছি এই 3 ধরনের বন্ড আইডেন্টিফিকেশন নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, সো আমরা তো বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব, এটাকে বন্ড ভ্যালুয়েশন বলে। কি বলে? সো এই যে কুপন বন্ডের বর্তমান মূল্য, জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য, চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য, এগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ভি বি দ্বারা, ভ্যালুয়েশন অফ বন্ড। এটার পুনরূপ কি, ভ্যালুয়েশন অফ বন্ড বা প্রেজেন্ট ভ্যালু তুমি বলতে পারো। মানে বন্ডের মূল্যায়ন করলে তুমি কি পেয়ে যাবা, প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাবা। তো সূত্রগুলোতে সবসময় শুরুতে আমরা কি লিখবো, ভি বি, ভ্যালুয়েশন অফ বন্ড। পুনরূপ কি মনে থাকবে, ভ্যালুয়েশন অফ বন্ড, ঠিক আছে।
হ্যাঁ, এটা তাহমিদ, এটা কোশ্চেনে ভুল ছিল, এই জন্য আমি এই প্রশ্নটাও রাখছি যে কোশ্চেনে যদি ভুল থাকে তাহলে তুমি কি কোন রাস্তায় যাবা, এই জন্য এই প্রশ্নটা রাখছি যেন তোমাকে আমি এই প্রবলেমটাও দেখাইতে পারি। ওকে, ডান। নেক্সট, এবার আমরা সূত্র 3টা দেখে ফেলে তারপর আমরা অঙ্ক করবো। অঙ্ক করতে আমাদের বেশি সময় লাগবে না, যখন তুমি সূত্র বুঝে যাবা তাহলে কাজ ঘাটাঘাট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো প্রথমে খেয়াল করো, আমরা কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয় সূত্র শিখবো। কোন বন্ড? কুপন বন্ডের বর্তমান মূল্য, তাই তো? তোমাদের নিশ্চয়ই অ্যানুইটি নির্ণয় সূত্রগুলো মনে আছে, বার্ষিক বৃত্তি অ্যানুইটি নির্ণয় সূত্রগুলো মনে আছে না সবার? এই অ্যানুইটির সূত্র মূলত কুপন বন্ডের সূত্র। অ্যানুইটির সূত্র মূলত কি? কুপন বন্ডের সূত্র। তাহলে ভি বি ইকুয়ালস টু আই ইনটু, অ্যানুইটির ক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করতাম? অ্যানুইটির ক্ষেত্রে আমরা এখানে এ ইউজ করতাম, কি না না কি পর্দানশীল রাজকন্যা, ওইদিকে যাওয়া যাবে না। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি ততটুকু বুঝতে হবে। এই প্রশ্ন ইনকমপ্লিট, এই প্রশ্নে ঝামেলা আছে, এই জন্য ওইদিকে যাবো না আমরা। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে 1 মাইনাস, মনে আছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, আমরা যে অ্যানুইটি বের মানে সূত্র লিখতাম কার ক্ষেত্রে? প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করতাম সেটা। স্যার আমি মাত্র জয়েন করছি, আমি জানতাম না ক্লাস হবে। ক্লাস প্রতিদিন হবে, প্রতিদিন ক্লাস হবে, ক্লাস প্রতিদিন হবে, কোনো সমস্যা নেই, দেখাচ্ছে। আচ্ছা, ক্লাস প্রতিদিন হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমরা সূত্রগুলো একটু দেখি কি হবে। 1 ডিভাইড বাই 1 প্লাস এর কে ডি হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কে ডি, ঠিক আছে? তাহলে এই সূত্র, এটা নতুন কোনো সূত্র না, এটা নর্মালি আমরা যখন কি পড়ছি, আমরা যখন অ্যানুইটির সূত্র পড়ছি তখন এটা আমরা পড়ছি। এখানে লাগবে হচ্ছে এম বি ডিভাইডেড বাই 1 প্লাস এর কে ডি হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে? সূত্রটা জাস্ট সবাই দ্রুত লিখে ফেলো, সূত্র লিখে ফেলো, সূত্রের অ্যাপ্লিকেশনও আমরা এখান থেকে শিখে নিব। ওকে, সো এটা হচ্ছে কুপন বন্ড নির্ণয়ের সূত্র। এবং তুমি যদি একটু খেয়াল করো, এটা হচ্ছে অ্যানুইটির সূত্র। কিভাবে অ্যানুইটির সূত্র দেখো, এখানে যেখানে তুমি এল লিখছো, আই লিখছো, এটাকে তুমি মনে করে দেখো তো, এই জায়গার মধ্যে কে ছিল? এখানে এ ছিল। এই যেখানে তুমি ক্যাডি লিখছো, এই ক্যাডির জায়গায় কি ছিল? এই ক্যাডির জায়গায় ইন্টারেস্ট রেট ছিল, ছিল কিনা? ঠিক আছে? আর এক্সট্রা এই অংশটা যুক্ত হয়েছে, এক্সট্রা কোন অংশটা যুক্ত হয়েছে? এই অংশটা যুক্ত হয়েছে। ওকে, সো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। স্যার আমাদের এখন বাকি কাজটা আমরা দেখি, কোনটা দিয়ে কি বুঝে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। এখানে এই যে ক্যাপিটাল আই লিখছি না আমরা, বড় হাতের আই, এটা হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ। কিসের পরিমাণ? বার্ষিক সুদের পরিমাণ। আমি বলছি তো এই ক্লাসে, আমি তোমাকে এই চ্যাপ্টারের যদি তুমি সব না পারো তাহলে বলো যে ক্লাস শেষ হওয়ার পরে যে আমি এই চ্যাপ্টারে আসলে বুঝি না স্যার, ঠিক আছে? সবগুলো অধ্যায়, ম্যাথের সবগুলো অধ্যায়ের উপর আমি ক্লাস নেবো, টেনশনের কোনো কারণ না। আগামী শুক্র শনিবার আমার অফিস বন্ধ আছে। ওকে, সমস্যা নেই। ওকে, তো এই বার্ষিক সুদের হার, সুদের পরিমাণ খেয়াল করতে হবে। এটা কি? এটা হচ্ছে সুদের পরিমাণ, নট সুদের হার, ঠিক আছে? এরপরে এই স্মল আই আছে একটা, যেটার নাম হচ্ছে কুপন সুদের হার। যেটার নাম কি? কুপন সুদের হার অথবা সুদের হার, যেটাই হোক না কেন, কুপন সুদের হার অথবা সুদের হার, তুমি যে নামে বলো না কেন। তাহলে ক্যাপিটাল আই আর স্মল আই এর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করবো। ওকে, তারপর আসে হচ্ছে এমবি। এমবির ইংলিশটা হচ্ছে কি? ম্যাচুরিটি ভ্যালু, ঠিক আছে? এমবি মানে মেয়াদ পূর্তিতে মূল্য। কি? মেয়াদ পূর্তিতে মূল্য। তবে খেয়াল করো, এই এমবি আরেকটা জিনিস লিখে নেই, তোমার বুঝাইতে সুবিধা হবে। ফেস ভ্যালু, এই ফেস ভ্যালু মানে কি? ফেস ভ্যালু মানে হচ্ছে অবিহিত মূল্য, অবিহিত বা লিখিত মূল্য। এখন খেয়াল করো, প্রশ্নে যদি মেয়াদ পূর্তিতে আলাদা করে কোনো মূল্য দেওয়া না থাকে, আমি পয়েন্টটা বুঝাই দেওয়ার চেষ্টা করি, ভালো করে খেয়াল করো। প্রশ্নে যদি মেয়াদ পূর্তিতে মূল্য এত টাকা আলাদা করে বলা না থাকে, সেক্ষেত্রে ফেস ভ্যালুটাই হবে ম্যাচুরিটি ভ্যালু। আমি আবার বলতেছি, যদি প্রশ্নে আলাদা করে মেয়াদ পূর্তি, ধরো একটা বন্ডের মেয়াদ 10 বছর, বলা হলো 10 বছর পূর্তিতে বা মেয়াদ পূর্তিতে বন্ডের মূল্য হবে এত টাকা, যদি এরকম করে আলাদা কোনো ভ্যালু দেওয়া না থাকে, তখন যা ফেস ভ্যালু তাই হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। এবং তোমার এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে আমরা ফেস ভ্যালুকেই এমবি দিয়ে অঙ্ক করে ফেলবো, কারণ এখানে আলাদা করে ম্যাচুরিটি ভ্যালুটা দেওয়া থাকে না ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? আজকে একটা অধ্যায় করাবো, একটা অধ্যায়, এই 6 নাম্বার অধ্যায় শেষ করবো এবং খুব ভালোভাবে শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ধৈর্য ধরে আমার সাথে শেষ পর্যন্ত থাকলেই হবে। তাহলে আই গেল, এম গেল, এফ বি গেল। এখন তাহলে এই ক্যাপিটাল আইটা বের করার সূত্রটা আমরা লিখতে পারি কিভাবে? দেখো, এটা সূত্র হচ্ছে এমবি ইন্টু স্মল আই, এমবি ইন্টু স্মল আই। অর্থাৎ
এমবি মানে এফবি মনে করবো আমরা, ঠিক আছে? অর্থাৎ লিখিত মূল্য বা অভিহিত মূল্যের সাথে এই যে সুদের হার আছে সেই সুদের হারটা গুণ করলে তুমি পেয়ে যাবা বার্ষিক সুদের পরিমাণ। কার সাথে? লিখিত মূল্যের সাথে গুণ করলে সেটা তুমি পেয়ে যাবে। ওকে, এবার আসলে হচ্ছে কি করবা, এবার হচ্ছে কে ডি নামক একটা ব্যাপার আছে। এটা বলছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অর্থাৎ প্রয়োজনীয় বা প্রত্যাশিত আয়ের হার। প্রয়োজনীয় বা প্রত্যাশিত, প্রয়োজনীয় বা প্রত্যাশিত আয়ের হার। আর এন থাকবে, এন মানে হচ্ছে সময়। সোজা কথা, শেষ। তাহলে দেখো সবকিছু কি লেখা হয়েছে কিনা? সবকিছু লেখা হয়ে গেলে কাজ আমাদের জন্য খুব ইজি হবে। একটা সূত্র হইলে বাকিগুলো অটো হয়ে যাবে, এই সূত্র হইলে বাকি সূত্র অটো হয়ে যাবে, ঠিক আছে? দ্রুত দ্রুত সবাই লিখে ফেলি, দ্রুত লিখে ফেলি। ক্লাস শেষ না করে যাওয়া যাবে না। যদি আসলে শিখতে চাও চ্যাপ্টারটা, ক্লাস করে যাবে, ক্লাস শেষ করে যাবে। কারণ আমি শর্টকাটে আগাইতে চাই না, আমি তোমার 3টা চ্যাপ্টার শিখাবো, কিন্তু 3টা চ্যাপ্টার থেকে সৃজনশীল আসার জন্য তোমার মিস না হয়। ওকে, দ্রুত দ্রুত সবার লেখা শেষ, কমপ্লিট। এই ম্যাচুরিটি মূল্য না, ম্যাথ পদ্ধতিতে মূল্য না, অনেক সময় এটাকে পরিপক্ক মূল্য বলা হয়। কি বলা হয়? পরিপক্ক মূল্য বলা হয়। কি বলা হয়? পরিপক্ক মূল্য বলা হয়। সবার লেখা শেষ? এটা তো নামই হচ্ছে প্রয়োজনীয় বা প্রত্যাশিত আয়ের হার। আপনি বাজার থেকে আপনার বন্ডের উপর কি পরিমাণে সুদের মানে কি পরিমাণে মানে রিটার্ন আপনি প্রত্যাশা করেন, আর এটা বেসিক্যালি আপনি কি পরিমাণে পাচ্ছেন আয়, ঠিক আছে? ওকে, ডান, ঠিক আছে। এখন আসেন, এটা গেল কুপন বন্ডের সূত্র। তাহলে কুপন বন্ডের সূত্রের ক্ষেত্রে কিন্তু আমরা সবকিছু এখান থেকে পেয়ে গেলাম। এখন এই কুপন বন্ডের সূত্রটার মধ্যে একটু পরিবর্তন আসতে পারে। কখন? যদি এই কুপন বন্ড, নর্মালি আমরা এটা কি বলছি দেখেন, বার্ষিক সুদের হার বলছি, তাই বলছি না? বার্ষিক সুদের হার বলছি না? কিন্তু এই অঙ্ক যদি অর্ধবার্ষিক ভিত্তিতে হয়, কি হয়? অর্ধবার্ষিক ভিত্তিতে হয়, ঠিক আছে? যদি অর্ধবার্ষিক ভিত্তিতে হয়, তাহলে অর্ধবার্ষিক হইলে তার মানে এক বছরে আমরা কয়বার সুদ দিব? 2বার। অর্ধবার্ষিক হলে এক বছরে কয়বার সুদ দিব? 2বার। অর্ধবার্ষিক হলে এক বছরে কয়বার দিব? 2বার। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে খেয়াল করো, সেখানে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে যেখানে যেখানে আয় আছে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে, যেখানে ক্যাডি আছে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে, যেখানে এম আছে এন আছে তার সাথে 2 গুণ করতে হবে। সোজা কথা, এটুকু মনে রাখলে হবে। তার মানে এই সূত্রের যে যে জায়গায় আয় আছে তাকে 2 দ্বারা ভাগ করবা। আয় তো এক জায়গায় আছে, তাহলে এটাতে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তারপর এখানে ক্যাডি আছে, ক্যাডিকে 2 দ্বারা ভাগ করতে হবে, ক্যাডিকে 2 দ্বারা ভাগ করতে হবে, ক্যাডিকে 2 দ্বারা ভাগ করতে হবে। এরপরে এন এর সাথে 2 গুণ করতে হবে, এন এর সাথে 2 গুণ করতে হবে, এন এর সাথে 2 গুণ করতে হবে, শেষ। যদি অর্ধবার্ষিক ভিত্তিতে হয় তাহলে এক্সট্রা এই কাজটুকু তোমাকে করতে হবে, ঠিক আছে? এক্সট্রা এই কাজটুকু তোমাকে করতে হবে। একটা চ্যাপ্টার যখন আমরা একটা ক্লাসে করব তখন কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু তোমাকে ক্লাসটা করতে হবে। বোঝা গেছে? যদি অঙ্ক অর্ধবার্ষিক ভিত্তিতে হয়, আমি কিন্তু সব বলে দিচ্ছি তোমারে কি কি হইতে পারে। যদি অর্ধবার্ষিক ভিত্তিতে হয় তাহলে ঘটনা কি? অর্ধবার্ষিক ভিত্তিতে হইলে আমাকে কিন্তু এখানে মানে হচ্ছে জাস্ট এই জায়গাগুলোতে একটু একটু পরিবর্তন করে ফেলতে হবে, একটু একটু কি করতে হবে? পরিবর্তন করে ফেলতে হবে। ক্লিয়ার? সবাই লেখা শেষ? সবার হয়েছে? দ্রুত দ্রুত রেসপন্স করো, আমাদের সময় কম লাগবে। তোমরা যদি রেসপন্স দ্রুত করো, আমাদের সময় কম লাগবে, আমরা দ্রুত ক্লাস শেষ করতে পারবো, মানে দ্রুত আগাইতে পারবো, সোজা কথা। ডান, ওকে। এখন এই যে দেখো, এখন আমরা শিখবো কুপন বন্ডের সূত্র। কুপন বন্ডের, কিসের? কুপন বন্ড।
আর কুপন বন্ডের সূত্র হচ্ছে এটা। কুপন বন্ডের সূত্র কি? জিরো কুপন বন্ড, সরি কুপন বন্ড শিখে ফেলছে। জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য সূত্র হচ্ছে এটা। দেখো জিরো কুপন বন্ড, এই যে জিরো কুপন বন্ড। তাহলে ভ্যালুয়েশন অফ বন্ড ইকুয়ালস টু, যে শেষের অংশটা, শেষের অংশ কি ছিল খাতার সাথে মিলাও, এমবি ডিভাইডেড বাই 1 প্লাস এর কেডি হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে ওই শেষের কুপন বন্ডের শেষের অংশটা হচ্ছে জিরো কুপন বন্ডের সূত্র, কুপন বন্ডের শেষের অংশটাই হচ্ছে জিরো কুপন বন্ডের সূত্র শেষ। ঠিক আছে না? তারপরে বাকি থাকলো কি বন্ড? চিরস্থায়ী বন্ড। তো চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে যে জিনিসটা হয়, এই চিরস্থায়ী শব্দটা থেকেও পরীক্ষার হলে, আর চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে কি থাকবে? চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় চিরস্থায়ী শব্দ না থাকে পারপিচুয়াল লেখা আসতে পারে। ঠিক আছে, পারপিচুয়ালও থাকতে পারে, পারপিচুয়াল। ঠিক আছে, ওকে। সো এখানে কি লাগবে? এখানে ভ্যালুয়েশন অফ বন্ড ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই কে ডি। সোজা কথা, শেষ ঘটনা ঘটে গেল। তাহলে এই হচ্ছে আমাদের এই তিনটা বন্ডের সূত্র, এবং এতটুকু পর্যন্ত যারা শিখে ফেলছো তাদের খেলা শেষ। স্যার কালকে কোন চ্যাপ্টার করাবেন? কালকে কোন চ্যাপ্টার করলে তোমাদের সুবিধা হয় বলো? কোন চ্যাপ্টার করলে তোমাদের সুবিধা হবে? যে চ্যাপ্টার করলে ভালো হবে সেই চ্যাপ্টারই করাও। আর এটা তো 6 নাম্বার চ্যাপ্টার করে ফেললাম। আমাদের হাতে অপশন আছে 7, 8, 9। ঠিক আছে, 7, 8, 9 মূলধন ব্যয়, মূলধন বাজেটিং আর ঝুঁকি ও মুনাফার হার। সো আমার ঝুঁকি ও মুনাফার হারটা করে ফেলবো আগামী ক্লাসে 9 নাম্বার। ওটা ইজি আছে। ঠিক আছে, তো চলো এবার আমরা আশা করছি এতটুকু পর্যন্ত তোমার কাজ শেষ। এবার আমরা প্র্যাকটিসে চলে যাবো। কোথায়? প্র্যাকটিস, গো। সবার লেখা হয়েছে 3টে সূত্র, ডান। ধৈর্য ধরে ক্লাস করতে হবে যদি ফিনান্স ভালো করতে চাই। ক্লাসের মাঝখান দিয়ে চলে গেলে হবে না। আর আমার এর আগে ক্লাস নেওয়ার সুযোগ হয় না, কারণ অফিস করে এসে যদি তোমাদের ক্লাস নিতে হয়, তাহলে এর আগের ক্লাসগুলো, মানে এর আগে অর্থাৎ 9টার আগে ক্লাস করলেও আসলে হয়ে উঠছে না ঝামেলা। লেখা শেষ তো? টেস্ট পেপার থেকে আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দিব। ঠিক আছে, সেই আরেকটা ম্যাথও তোমাদেরকে করতে হবে। চমৎকার একটা ম্যাথ আছে। ওকে, ডান। চলো তাহলে আমরা আমাদের এবার নেক্সট কাজে আগাই। আমার মনে হয় যে এই একটা প্রশ্ন, এই টাইপের একটা প্রশ্ন তোমার পরীক্ষায় কালকে, মানে নেক্সট পরীক্ষা তুমি পাবা। এই টাইপের একটা প্রশ্ন তুমি পরীক্ষার হলে পাবা। ঠিক আছে, এখানে ধরো, এখানে রূপালী কথা, সোনালী আর রূপালী লেখা আছে। তো সোনালীর জায়গায় আসতে পারে, ধরো একটাতে নাম দিলে হচ্ছে মিলন, আরেকটাতে নাম দিলে হচ্ছে দীপু, মানে মিলন আর দীপু দুই বন্ধু, এরকম আর কি। এরকম হইতে পারে, এক্স আর ওয়াই হইতে পারে। ঠিক আছে, রোমা সোমা হইতে পারে। ঠিক আছে, এরকম নাম চেঞ্জ হইতে পারে, কিন্তু স্ট্রাকচারটা এমন, এই টাইপের স্ট্রাকচারের একটা ম্যাথ তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে এখানে আগে অঙ্ক দুইটা আমরা একটু পড়ি। আগে কি বলা হয়েছে? যে তারিফ একজন চাকরিজীবী, তিনি পুঁজিবাজারে বন্ড বিনিয়োগ করতে আগ্রহী। নিম্নে সোনালী ও রূপালী কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের বিবরণ দেওয়া হলো। অর্থাৎ সে পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায়, অর্থাৎ বন্ডে বিনিয়োগ করতে চায়, তার সামনে দুইটা বন্ডে বিনিয়োগ করার সুযোগ আছে। এটা সোনালী কোম্পানি আর এটা হচ্ছে রূপালী কোম্পানি। এই দুই কোম্পানির বন্ডে সে বিক্রি করতে, মানে আসলে বিনিয়োগ করতে পারবে। সো লিখিত মূল্য তার মানে কি? লিখিত মূল্য মানে ফেস ভ্যালু। এইটা আমি দিয়ে দিব তোমাদেরকে, এই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাআল্লাহ। ওকে, সো এটা হচ্ছে ফেস ভ্যালু, ডান। কুপন রেট মানে কুপন সুদের হার, মানে কি? স্মল আই। ঠিক আছে, মেয়াদ কাল মানে কি? মেয়াদ কাল মানে হচ্ছে এন। প্রয়োজনীয় হার মানে হচ্ছে কি? কে ডি। তারপর হচ্ছে বর্তমান বাজার মূল্য, সেলস ভ্যালু। এটাকে আমরা কি বলবো? সেলস ভ্যালু। যদিও এই সেলস ভ্যালু কখন কাজে লাগবে? শুধু ডিসিশন মেকিং এ। সেলস ভ্যালু কখন কাজে লাগবে? শুধু ডিসিশন মেকিং এ। ডিসিশন মেকিং ও তোমাদেরকে শিখাবো, সমস্যা নাই। প্রথমে আসো, এখানে এই হচ্ছে বিষয়গুলো দেওয়া আছে। সো এখন এই দুইটা বন্ড যে এখানে আছে, কোন বন্ডটা কোন ধরনের বন্ড, এটা আগে আইডেন্টিফাই করে ফেলি আমরা। সোনালী বন্ডের ক্ষেত্রে দেখো, এখানে সময়ও আছে, কুপন সুদের হারও আছে। এই যে দেখো, সময় কুপন সুদের হার, সময় কুপন সুদের হার। তাহলে এই দুইটাই যেহেতু আছে, তাহলে এটা কোন বন্ড? এটা হচ্ছে কুপন বন্ড। এটা কোন বন্ড? এটা হচ্ছে কুপন বন্ড। কোনো সন্দেহ নাই, কারোর এই বিষয়ে সন্দেহ থাকা উচিতও না। ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন হচ্ছে রূপালী কোম্পানি। রূপালী কোম্পানির ক্ষেত্রে দেখেন সুদের হারটা আছে ঠিকই, কিন্তু এখানে বলে দিচ্ছে পারপিচুয়াল। এখানে পারপিচুয়াল থাকতেও পারে, আবার এটা ব্ল্যাঙ্কও থাকতে পারে, যে এই জায়গাটা ব্ল্যাঙ্ক, একটা ডট দেওয়া আছে। ওকে, এখানে একটা ব্ল্যাঙ্ক বা একটা ডট দেওয়া আছে। সো এখানে এটা থেকে বুঝতে হবে যে রূপালী কোম্পানির ক্ষেত্রে এখানে দেখো সুদের হারটা ঠিকই আছে, কিন্তু সময়ের ক্ষেত্রে গ্যাপ বা কিছুই নাই, ফাঁকা রয়ে গেছে, বা পারপিচুয়াল লেখা আছে। তার মানে বুঝতে হবে এটা কোন ধরনের বন্ড। এটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। কি বন্ড?
চিরস্থায়ী বন্ড। কি বন্ড? চিরস্থায়ী বন্ড। ঠিক আছে, সো আমরা প্রথমে এই টাইপের নমুনা, এটা এইভাবে দেওয়া আছে, এটা লম্বা লম্বি আকারে দেওয়া থাকতে পারে, কিন্তু এরকম বক্স আকারে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। ঠিক আছে, সো আমি আশা করছি আইডেন্টিফিকেশনে তোমাদের আর কোনো ঝামেলা নেই। এছাড়াও এবিসি কোম্পানি, এই সোনালী রূপালী ছাড়াও আরেকটা কোম্পানি আছে, সেটা হচ্ছে কি এবিসি কোম্পানি। প্রতিটি 2000 টাকা মূল্যে 7 বছর মেয়াদে জিরো কুপন বন্ড। এখানে একবারে বলেই দিচ্ছে এটা কোন ধরনের বন্ড, এটা হচ্ছে জিরো কুপন বন্ড। তাহলে দেখো তো, একই অঙ্কের মধ্যে আমরা 3টা বন্ডে পেয়ে গেলাম। সোনালী কোম্পানির বন্ডটা হচ্ছে কুপন বন্ড, রূপালী কোম্পানির বন্ডটা হচ্ছে চিরস্থায়ী বন্ড, এবং এবিসি কোম্পানির বন্ড হচ্ছে জিরো কুপন বন্ড। এখানে সব স্পষ্ট করে দেওয়া আছে। এবং দেখো এই 3টা বন্ডের ক্ষেত্রে একটা কমন প্রয়োজনে আয়ের হার দেওয়া আছে, এই যে দেখো 15%। অর্থাৎ সোনালী, রূপালী, এবিসি যাই করে না কেন, প্রত্যেকটা বন্ডের ক্ষেত্রে এই কুপন মানে প্রত্যাশিত বা প্রয়োজন আয়ের হার হতো কত পার্সেন্ট? 15%। অর্থাৎ কে ডি, ও সরি না, দুঃখিত, এখানে তো সোনালীর জন্য আলাদা দেওয়া আছে, রূপালীর জন্য আলাদা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে এবিসি কোম্পানির জন্য। এখন এটা আমরা কিভাবে বুঝতাম যে এই হারটাই সবার জন্য? যদি দেখা যাইতো যে এখানে এই প্রয়োজন আয়ের হারটা নাই, যদি এখানে না থেকে নিচে শুধু একটা রেট থাকতো, তাহলে আমরা বুঝতাম যে এই রেটটাই সবার জন্য অ্যাপ্লিকেবল। সবার জন্য এই রেটটা অ্যাপ্লিকেবল যদি উপরে আলাদা আলাদা না থেকে শুধু নিচে একটা থাকতো। একটা থাকলে বুঝে নিতে হবে এগুলো সবার জন্য। এগুলো কার জন্য? ঠিক আছে, সবার জন্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অঙ্কের মানে হচ্ছে থিম। আমি আশা করছি অঙ্ক তোমাকে বুঝাইতে পারলাম। এবার অঙ্কের মধ্যে কি চাইছে সেই জিনিসটা আমরা একটু দেখি। ওকে, একেবারে সিম্পল। আমি তো বললাম, কেউ যদি খালি সূত্র মনে থাকে আর কারো যদি খালি হচ্ছে মানে বন্ডের টাইপসটা চিহ্নিত করতে পারে, তার জন্য এই চ্যাপ্টার খুব ইজি, খুব ইজি। বলছে এবিসি কোম্পানির জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করো। একটা সিম্পল জিনিস, শুধু বল এবিসি কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো বা মূল্য নির্ণয় করো, যাই বলুক না কেন আমরা কিন্তু ওইটাই করব। আর একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এই বর্তমান মূল্যের কিন্তু আরেকটা নাম আছে। বর্তমান মূল্য একটা নাম কি? অন্তর্নিহিত মূল্য। কি? অন্তর্নিহিত মূল্য হইতে পারে। ঠিক আছে, অন্তর্নিহিত মূল্য। ঠিক আছে, বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য, অন্তর্নিহিত মূল্য। ঠিক আছে, বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য। আচ্ছা যাই হোক, তা বন্ডের মূল্য বলুক, যাই বলুক না কেন আমাদের বুঝতে হবে বর্তমান মূল্যই আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে জিরো কুপন বন্ড বের করতে বলছে। আচ্ছা, এরপরে কি বলছে খেয়াল করো। এরপরে প্রশ্ন বলছে যে তারিফ সোনালী এবং রূপালী এই দুই কোম্পানির বন্ডের মধ্যে কোনটিতে বিনিয়োগ করলে লাভ হবে? যুক্তি সহ উত্তর দাও। এই সকল প্রশ্নের ক্ষেত্রে আমাকে ম্যাথ করা ছাড়া যুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই, আমাকে ম্যাথ অবশ্যই করতে হবে। সো এখন আমাকে বেসিক্যালি এই বন্ডগুলোর ক্ষেত্রে আমার বন্ডের ভ্যালু নির্ণয় করলেই আমরা মানে হচ্ছে কম্পেয়ার করে উত্তর দিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে কোন সময় বিনিয়োগ করলে লাভ হবে, কোন সময় লস হবে, সেটা একটু দেখতে হবে। দেখো, ডিসিশন, সিদ্ধান্ত। সিদ্ধান্ত 1, তুমি যে ভ্যালুটা বের করবা বর্তমান মূল্য যেটা, ঠিক আছে, মানে যেটাকে আমরা বলতেছি বিভি, এইটা যদি গ্রেটার দেন হয় বাজার মূল্য থেকে। কি মূল্য থেকে? বাজার মূল্য, যেটাকে আমরা P0 বলতে পারি, অনেকে SBO বলে, যাই হোক না কেন, বাজার মূল্য বা বিক্রয় মূল্য। বাজার মূল্য বা কি মূল্য? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হবে না, বাজার মূল্য হবে বেসিক্যালি। যাই হোক, যদি বর্তমান মূল্য বাজার মূল্য থেকে বেশি হয় তাহলে এই বন্ডে বিনিয়োগ করা কি লাভজনক? লাভজনক। প্রশ্ন করতে পারো কেন স্যার? ধরো বাজারে কোন একটা বন্ড বিক্রি হচ্ছে 1100 টাকায়। কত টাকা বিক্রি হচ্ছে? 1100 টাকায়। কিন্তু তুমি ক্যালকুলেশন করে দেখলা যে এই বন্ডের ভ্যালু হওয়া উচিত 1200 টাকা। মানে প্রকৃতপক্ষে বাজারে এটার ভ্যালু হওয়া উচিত কত? 1200 টাকা। তার মানে যা ভ্যালু হওয়া উচিত তার চেয়ে কম মূল্য বাজারে বিক্রি হচ্ছে। তাহলে এই বন্ডটাতে যদি আমি বিনিয়োগ করি তাহলে আমার বন্ড প্রতি কত টাকা করে লাভ হচ্ছে? 100 টাকা করে লাভ হচ্ছে। কত টাকা করে লাভ হচ্ছে? 100 টাকা করে লাভ হচ্ছে। কথা কি ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার? তাহলে আমার কোনো বন্ডে আমি বিনিয়োগ করবো কিনা সেই ডিসিশন নেওয়ার জন্য অবভিয়াসলি আমাকে বর্তমান মূল্য বের করতেই হবে। ওকে, নেক্সট, যদি এ ভি বি লেস দেন হয় P0 থেকে, অর্থাৎ সহজ কথা, যদি বর্তমান মূল্য বাজার মূল্যের তুলনায় কি হয়? কম হয়, তাহলে এটা কি হবে? লাভজনক হবে না, কি হবে? ক্ষতি হবে। কি হবে? এই বন্ডে বিনিয়োগ করা ক্ষতি হবে। এই বন্ডে বিনিয়োগ করা কি হবে? ক্ষতি হবে। এখন যদি বর্তমান মূল্য বাজার মূল্য সমান হয়, যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে লাভ হবে না, লস হবে না? বিনিয়োগ করা যেতেও পারে, আবার নাও যেতে পারে। যে ফাইন্যান্সিয়াল ম্যানেজার তার
সিদ্ধান্তের উপর নির্ভর করে সে বিনিয়োগ করবে কিনা। বাট বেসিক জিনিস হচ্ছে এই দুইটা, যে যদি বেশি হয় বিনিয়োগ করব, আর মানে বিনিয়োগ করব মানে ক্রয় করব, লাভজনক হবে। বিনিয়োগ করা, ক্রয় করা, লাভজনক হওয়া, তিনটা একই কথা। আর এগুলা করলে, ক্রয় করলে আমার কি হবে? ক্ষতি হবে। বিনিয়োগ করলে আমার ক্ষতি হবে। আমি কি পয়েন্ট বুঝাইতে পারছি? ডিসিশন ক্রাইটেরিয়া কি ক্লিয়ার? ডিসিশন ক্রাইটেরিয়া কি ক্লিয়ার আপনাদের? কিভাবে ডিসিশন দিতে হবে এটুকু কি বুঝতে পারছি সবাই? ডিসিশন দেওয়া কি বোঝা গেছে? শর্টকাটে, অনেক আলোচনার দরকার নাই। মানে আমার অঙ্ক করে পরীক্ষার হলে উত্তর দিয়ে আসতে হবে। এখন আর ফিনান্সের সবকিছু জানার সুযোগ সময় আমার হাতে নাই। 2 বছর যেহেতু আমি পারি নাই, এখন আর অঙ্কগুলো দরকার নাই। এখন আমি এমন কিছু জানবো যেগুলো জানলে আমি পরীক্ষা হলে প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবো। আমার মাস্টার হওয়ার দরকার নাই এখন। কথা কি বুঝাইতে পারছি আমি? ক্লিয়ার কিনা বলেন? দ্রুত 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 সবাই। ওকে, সমস্যা নাই, এগিন বুঝাই দিচ্ছি। কোনো প্যারা নাই, প্যারা নিও না, ক্লাসে থাকো শুধু। দেখো আমি বললাম এই বর্তমান মূল্য কোনটা? এই বর্তমান মূল্য হচ্ছে যেটা তুমি অঙ্ক করে বের করবা। ঠিক আছে? বর্তমান মূল্য কোনটা? যেটা তুমি অঙ্ক করে বের করবে। আবারও বলতেছি, বর্তমান মূল্য আমরা এটা কি দ্বারা প্রকাশ করতেছি? ভি বি। ওই যে কুপন বন্ড, জিরো কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড, এই তিনটা বন্ডের সূত্র ব্যবহার করে আমি যে ভ্যালুটা বের করবো, যে মূল্যটা বের করবো, সেটা হচ্ছে বর্তমান মূল্য। এবং এইটাই একটা বন্ডের বেসিক ভ্যালু, এটাই হওয়া উচিত। ঠিক আছে? আর বাজার মূল্য যেটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে। বাজার মূল্য কোথায় দেওয়া থাকবে? প্রশ্নে। প্রশ্নে দেওয়া থাকবে। বাজার মূল্য কোথায় দেওয়া থাকবে? প্রশ্নে দেওয়া থাকবে। প্রশ্নে দেওয়া থাকবে। বাজার মূল্য কোথায় দেওয়া থাকবে? বাজার মূল্য দেওয়া থাকবে প্রশ্নে। এটা থাকবে প্রশ্নে, এটা থাকবে খাতায়। এটা থাকবে প্রশ্নে, এটা থাকবে খাতায়। মানে আমি এটা ক্যালকুলেট করে বের করব। অর্থাৎ ধরো কোন একটা বন্ড বাজারে বিক্রি হচ্ছে 1100 টাকা। ঠিক আছে? কিন্তু তুমি, তোমার কাছে বাজারে যখন তুমি একটা কোনো কিছু কিনতে যাও, দোকানদার তোমার কাছে যা চায় তুমি কি তাই দিয়ে দাও? না। ধরো তোমার কোনো এক বন্ধু 800 টাকা দিয়ে কিনে আনছে, তুমি তো জানো এটার দাম 800, সো সে 1100 টাকা দিলে তুমি 1100 টাকা দিয়ে কিনে ফেলবা? কিনবা না। কিন্তু তুমি কখন কিনবা? ধরো তোমার একটা দরকার, এখন বাজারে গিয়ে দেখলো তোমার বন্ধু 800 টাকা কিনছে, সে দোকানদার তোমার কাছে 600 টাকা চাচ্ছে, তাহলে তুমি কি এটা বেশি পরিমাণে কিনবা না? বা এটা কিনলে তোমার লাভ হবে না? তোমার বন্ধুর থেকে তুমি বেশি লাভবান হয়ে যাচ্ছ, 200 টাকা কমে পাচ্ছ, এরকম আর কি। তো বাজারে কোনো একটা বন্ড 1100 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু তুমি অঙ্ক করে দেখলা যে ওই বন্ডের ভ্যালু হওয়া উচিত 1200 টাকা। মানে তুমি যখন বর্তমান মূল্য বের করলা তখন ভ্যালু বেড়েছে 1200। তার মানে এই বন্ডটা যদি আমি কিনে নেই, তাহলে এই বন্ডটা অবশ্যই আমার কি জন্য হবে? লাভজনক হবে। এই বন্ডে আমি প্রতি বন্ডে আমি 100 টাকা করে প্রফিট পাবো। কথা কি বুঝতে পারছি? এই জন্য বলছি বর্তমান মূল্যটা যদি বাজার মূল্য থেকে বড় হয়, প্রশ্নে যে ভ্যালুটা থাকবে, তাহলে ওই বন্ডে বিনিয়োগ করা আমার জন্য লাভজনক। কিন্তু তো উল্টা হয়, যেমন ধরো বাজারে বিক্রি হইতেছে 1100 টাকা করে, কিন্তু তুমি অঙ্ক করে দেখলা তার ভ্যালু হওয়া উচিত হচ্ছে 1050 টাকা। কত টাকা? 1050 টাকা। তার মানে বোঝা যাচ্ছে যে বাজারে প্রকৃত যে মূল্য তার চেয়ে বেশি মূল্য বিক্রি হচ্ছে, তাহলে এই বন্ড কিনলে আমার কি হবে? লস হবে। বাজারে যে মূল্য বিক্রি হচ্ছে, প্রকৃতপক্ষে যে ভ্যালু হওয়ার কথা তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, সুতরাং এই বন্ডে মানে ইনভেস্ট করলে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা ক্ষতি হবে। এই জন্য বলছে যখন বর্তমান মূল্যটা বাজার মূল্য থেকে ছোট হবে, তখন এই বন্ড বিনিয়োগ করা কি হবে? ক্ষতি হবে। এই জন্য এই বন্ডে বিনিয়োগ করা যাবে না। আর যদি বর্তমান মূল্য আর বাজার মূল্য সমান হয়, সেক্ষেত্রে লাভ হবে না, লস হবে না, আমি বিনিয়োগ করতে পারি, নাও করতে পারি, এটা আমার ইচ্ছা। এবার কি ক্লিয়ার? যারা আরেকবার বলছেন তারা কি ক্লিয়ার হয়েছেন? কারণ ডিসিশন তো দিতে হবে ভাই, অঙ্ক করলেই তো হবে না, আমাকে তো সিদ্ধান্ত দিয়ে আসতে হবে। সবাই ক্লিয়ার? প্রশ্ন কঠিন করবে তো, তাই না? প্রশ্ন কঠিন করবে। সবগুলো প্রশ্ন কি কঠিন হয়েছে এখন পর্যন্ত যত পরীক্ষা দিছো? স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে, আমি এটাকে কঠিন প্রশ্ন বলবো না, স্ট্যান্ডার্ড। কিন্তু প্যারা হয়ে যাচ্ছে যেহেতু তোমাদের ফুল সিলেবাস, এটাই। ক্লিয়ার? সবার ক্লিয়ার? আমরা তোমাদের জন্য এত পরিশ্রম করি, তোমাদের জন্য কত পরিশ্রম করে সাজেশন বানাই, শিট বানাই, তারপরে হচ্ছে নোট দেই, ক্লাস নেই, কিন্তু তোমাদের একটা কাজ তোমরা শুধু করতে পারো না। সেটা কি? শেয়ার তোমরা দিতে পারো না।
ঠিক আছে, একটা লাইক দিতে পারো না, তোমাদের বন্ধু বান্ধব পরিচিতজনদেরকে এখানে ইনভাইট করতে পারো না, এই কাজটাই তোমরা করতে পারো না। যার যার প্রোফাইল থেকে কত কিছু শেয়ার করি না আমরা, একটা গান ভালো লাগলে শেয়ার করে দেই, একটা মানে কোনো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেই, টিকটক ভালো লাগলে শেয়ার করে দেই, কিন্তু এই যেমন এডুকেশনাল কন্টেন্ট শেয়ার করলে কি লস হয়? লস হয় না। এই যে এই চ্যাপ্টারের বেসিক কিন্তু তোমাকে পড়ায় ফেললাম, এখন জাস্ট গাটাগাট আমরা উত্তর করবো, টেনশনের কোনো কিছু নাই, আমরা মূল থিম দাঁড় করায় ফেলছি চ্যাপ্টারের। ওকে চলো তাহলে এবার আমরা প্র্যাকটিসে চলে যাই, আর কোনো কথা নেই। এবার অঙ্ক করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সব পারবা। তাহলে এবিসি বন্ডের কি চাইছে বলো তো ভাইয়া? এবিসি বন্ডে জিরো কুপন, এবিসি বন্ডটা তো জিরো কুপন বন্ডই, তার বর্তমান মূল্য চাইছে। তাহলে দেখো এবিসি কোম্পানির যখন জিরো কুপন বন্ড তুমি বের করো, তোমাকে তো সাজাই লিখতে হবে তাই না? তুমি যখন সাজাই লিখবা তুমি কিভাবে লিখবা? তোমাকে এইভাবে কি করতে হবে, একটু সাজায় গুছাই তোমাকে লিখতে হবে, আমার জন্য ক্লাসে টাইম কম লাগে এবং তোমাদের যেহেতু পিডিএফটা দিতে হবে তাই এইভাবে নেওয়া। তাহলে এবিসি কোম্পানি জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, অনেক অঙ্ক পারি কিন্তু পরীক্ষা হলে গুছায় ঠিক মতো লিখতে পারি না। আচ্ছা, তো আমরা জানি দিয়ে আমরা প্রথমে সূত্রটা লিখে ফেলবো, আমরা জানি দিয়ে আমরা সূত্রটা লিখে ফেলবো, জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য আমরা এটা ব্র্যাকেট দিয়ে ভিভি লিখবো, লিখে আমরা সূত্রটা লিখবো এমবি ডিভাইড বাই 1 প্লাস ক্যাডি হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, এখানে এমবি দেওয়া আছে কত হাজার, 2000, আর এন দেওয়া আছে কত 7 বছর, আর ক্যাডি দেওয়া আছে 15%। কোথায় দেওয়া ছিল? এটা প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল, একবারে লাস্ট লাইনে বলা ছিল না, এটা বলা ছিল। তাহলে জাস্ট দেখো এমবির জায়গায় তুমি কত বসাও, 2000 বসাও, তারপরে 1 প্লাস এর কেডি, কেডি 15%, 15% মানে কত 0.15, 15% মানে কত 0.15, তাহলে 0.15 বসাও, আর বছর দেওয়া আছে কয় বছর, 7 বছর, তাহলে 7 বছর পাওয়ার হিসাবে দাও, দিয়ে দেখো কত ভ্যালু আসে, এটা আসে কিনা দেখো, সবাই ক্যালকুলেট করো। আমার মতো করে রেডিমেড তো তোমার কাছে নাই, স্যার আমি মার্কেটিং এ আসছিলাম পরীক্ষা দিতে যাই। আল্লাহ নেহাল, এটা তো খুবই দুঃখজনক। তুমি কষ্ট করে ক্লাসগুলো করো ভাই, হ্যাঁ তুমি আমাদের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তুমি ভালো করবা ফিনান্সে, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো করো। দেখো তো জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য কত বেরোচ্ছে, 751.87 বেরোচ্ছে কিনা, 751.87 বেরোচ্ছে কিনা দেখো, দ্রুত দ্রুত দ্রুত। 700 স্যার এমসিকিউ সাজেশন কখন দিবেন? এমসিকিউ সাজেশন পেয়ে যাবেন, আমরা তো কাল পরশু সময় আছে আমাদের হাতে, আমরা কাজ করবো ইনশাল্লাহ, সব সাজেশন পাবেন, টেনশনের কোনো কারণ নাই। আমরা একটু সিকিউটা আগাই, এর মধ্যে এমসিকিউ পেয়ে যাবেন। দ্রুত দ্রুত, আজকে চ্যাপ্টার শেষ, আগামীকালকে আমরা ক্লাস চ্যাপ্টার 9 করে ফেলবো ইনশাল্লাহ। আমরা একটু সিকিউটা আগাই, এর মধ্যে এমসিকিউ পেয়ে যাবেন। দ্রুত দ্রুত, আজকে চ্যাপ্টার শেষ, আগামীকালকে আমরা ক্লাস চ্যাপ্টার 9 করে ফেলবো ইনশাল্লাহ। ক্লিয়ার তো সবার? জিরো কুপন বন্ড নিয়ে কার কোনো সমস্যা হবে ইনশাল্লাহ? হবে না কিন্তু। জিরো কুপন বন্ড, যত জিরো কুপন বন্ড তোমার এই পরীক্ষার হলে তোমার আসবে, তুমি জাস্ট এই ফরম্যাটে তুমি বসাইতে থাকবে, এইভাবে তোমার প্রশ্ন হইতে থাকবে, ঠিক আছে? আর স্যার এমসিকিউ সাজেশন অ্যাকাউন্টিং আমাদের ফেসবুক পেজে দিবেন? হ্যাঁ পেজেও দিব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিব, পেজে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিব। সবাই দ্রুত উত্তর করো, ডান ডান ডান, হয়ে গেলে ডান লেখো, হয়ে গেলে ডান লেখো, একটা অঙ্ক লিখে লিখে করো, বাকিগুলো শর্টকাটে করবো, একটা অঙ্ক লিখে করো, বাকি সবগুলো শর্টকাটে করবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে? হয়ে গেছে কিনা দ্রুত দ্রুত দ্রুত। কমেন্টে কিন্তু আমরা হাইলাইট লিখে একটা কমেন্ট করতে পারি, যাতে কিন্তু অনেকেই নতুন করে নোটিফাই হবে, ক্লাসে যুক্ত হতে পারবে। ডান। কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলবো, ভাই কোত্থেকে কি আসছে বুঝি নাই, বুঝায় বলেন, কিন্তু প্রশ্ন যখন প্র্যাকটিস শেষ হয়ে যাবে তখন বললে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? দ্রুত বলে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা এখানে আমরা হচ্ছে সোনালী আর রূপালীর কাজ করতে হবে, কারণ কি আমাকে কি বলছে যে সোনালী আর রূপালী কোম্পানির মধ্যে কোনটাতে বিনিয়োগ করলে লাভ হবে। সো কোনটাতে বিনিয়োগ করলে লাভ হবে এটা বের করার আগে তো আমাকে আগে বর্তমান মূল্য বের করতে হবে, কার সোনালী আর রূপালীর। সো আমি তো জানি সোনালী বন্ডটা হচ্ছে কুপন বন্ড, আর রূপালী বন্ডটা হচ্ছে মানে হচ্ছে কি হচ্ছে তোমার জিরো কুপন বন্ড। সো আমি আগে সোনালী বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করবো, সোনালী কোম্পানির
প্রথমে আমরা এভাবে ওই এবিসি কোম্পানির মতো লিখে সোনালী কোম্পানির মানে হচ্ছে বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, ঠিক আছে। তারপরে আমরা জানি যে সূত্র লিখবো, এর আগে আমরা আগে দেখে নিই প্রশ্নে কি কি দেওয়া আছে। ওকে, সো তোমরা ডান পাশে লিখতে পারো যে দেওয়া আছে বন্ডের লিখিত মূল্য মানে হচ্ছে এফ বি ইকুয়ালস টু 1000 টাকা দেওয়া আছে। কুপন রেট মানে আই ইকুয়ালস টু 12% দেওয়া আছে। 12% মানে কি? 12% মানে তুমি 0.12 বলতে পারো, 0.12 বলতে পারো। ওকে, মেয়াদ কাল মানে এন ইকুয়ালস টু 10 বছর দেওয়া আছে। প্রয়োজনীয় আয়ের হার মানে কে ডি ইকুয়ালস টু 10% দেওয়া আছে। আর বর্তমান বাজার মূল্য দেওয়া আছে। বাজার মূল্য দেওয়া আছে, এটা কখন কাজে লাগবে? যখন আমি ডিসিশন দিব তখন, এর আগে কিন্তু এটা দরকার নেই, ঠিক আছে। সব দিব রে ভাই, এত তাড়াহুড়া করলে হবে? একটু কাজ করে তো দিতে হবে না। আচ্ছা, তাহলে এটা গেল সোনালী মানে হচ্ছে কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে। সোনালী কোম্পানির ক্ষেত্রে সবকিছুই দেওয়া আছে, আমরা যা সূত্রের মধ্যে বসাই দিলে হবে। তার আগে আমাকে কি বের করতে হবে? শুধু একটা আই বের করে নিতে হবে। আই বের করে সূত্র কি বলছিলাম? এমবি ইন্টু স্মল আই। তাহলে এমবি কত পাইছি? এই এফবি মানেই তো এমবি। এফবি মানে কি? এফবি মানে এমবি। দেখো তো এই অঙ্কের মধ্যে আলাদা করে কি পরিপক্ষ মূল্য বা হচ্ছে মেয়াদ পরিবর্তিত মূল্য কিছু আছে নাই? তাহলে যেটা লিখিত মূল্য এটাই এফবি, এটা হচ্ছে এমবি। তাহলে এমবি ইকুয়ালস টু আই। তাহলে এমবি কত? 1000 ইন্টু স্মল আই কত? স্মল আই হচ্ছে 12%। তাহলে 1000 টাকা 12% কত? 1000 ই তো না, তাহলে হচ্ছে কত? 12% 120। কত? 120। 1000 টাকা 12% কত? 120। 1000 টাকা 12% কত? 120। হয়ে গেল, শেষ। তাহলে এবার দেখো সোনালী বন্ডের ক্ষেত্রে ঘটনা কি করছে, দেখো। এই যে দেখো, তো সোনালী কোম্পানি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় আমরা জানি যে সূত্র লিখছি, লেখার পরে ডান পাশে এই যে আয় বের করা হয়েছে, ক্যাডি দেওয়া আছে, এন দেওয়া আছে, ঠিক আছে, এফবি দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। এই সূত্র তোমাদের খাতার মধ্যে লেখা আছে না অলরেডি? তাহলে বন্ডের বর্তমান মূল্য লিখে সূত্র বসাও, বন্ডের বর্তমান মূল্য লিখে সূত্র বসাও, ঠিক আছে। তাহলে কি হবে? আই ইন্টু 1 মাইনাস এর, এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে এখানে এই যে জিনিসটা, এটাকে বলে ইন্টারেস্ট ফ্যাক্টর। এটাকে কি বলে? এটাকে বলে ইন্টারেস্ট ফ্যাক্টর। আর ইন্টারেস্ট ফ্যাক্টর এই সকল ক্ষেত্রে 1 থেকে ছোট হবে, অর্থাৎ 1টা আগে থাকবে, এটা পরে থাকবে, 1 থেকে এটা মাইনাস করতে হবে। ওকে, সো সূত্র লিখে ফেললে সূত্র লিখে জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিলে হবে। আই আমরা পাইছি কত? 120। তারপর 1 এর 1 থাকলো, এখানে 1 এর 1 থাকলো। তারপর হচ্ছে এন এর জায়গায় আমরা কত বসাবো? এন মানে কত বছর দেওয়া ছিল? 10 বছর। তাহলে বসাবো 10 বছর। তারপরে এখানে দেখো হচ্ছে ক্যাডির ভ্যালু কত দেওয়া ছিল? 10%। 10% মানে কত? 10% মানে কত? 10% মানে হচ্ছে 0.10। ঠিক আছে, নর্মাল একটা জিনিস খেয়াল রাখবা যে ধরো 10% এর উপরে, যেমন 12%। 12% মানে কি? 12% মানে হচ্ছে 0.12। কিন্তু ধরো 9% কিন্তু বলতে পারবো না 0.90। এই 0.90 মানে 90%। তাহলে এই যখন 10% এর নিচে চলে আসবে, ধরো 9% ইকুয়ালস টু 0.09, 8% ইকুয়ালস টু 0.08, 7% ইকুয়ালস টু 0.07। অর্থাৎ যখন 10% এর নিচে চলে আসবে তখন ওই সংখ্যার পূর্বে একটা শূন্য বসায়, তারপর আগে কি দিতে হবে? দশমিক দিতে হবে। আর যখন দেখবা 10 এর উপরে আছে তখন ওই সংখ্যাগুলোর পূর্বে জাস্ট একটা দশমিক দিলেই তুমি দশমিক মানে হচ্ছে দশমিকের সংখ্যাটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে ফেস ভ্যালু ছিল কত? 1000। আর বড় 1 প্লাস এর 0.1 ইন্টু 10, শেষ হয়ে গেল। তাহলে এবার ক্যালকুলেশন আমরা করতে পারবো কিনা? ক্যালকুলেশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ক্যালকুলেশন অনেকে আমরা করতে গিয়ে ঝামেলা করে যাই, ঠিক আছে। কি করতে গিয়ে? ক্যালকুলেশন করতে গিয়ে আমরা ঝামেলাটায় আসলে পড়ি। এইভাবে ডিরেক্ট এক মানে লেখায় আমরা পরীক্ষার হলে অ্যান্সার করব না। বইয়ের মধ্যে ঠিক যেভাবে এরকম এটা থেকে এই লাইনে চলে আসছে, এই কাজটা আমরা করব না, ঠিক আছে। আমরা কি কাজ করব? আমরা প্রথমে হচ্ছে এখানে আর কয়েকটা লাইন করব, ঠিক আছে। কয়েকটা লাইন আমরা কিভাবে করব দেখি। সবাই ক্যালকুলেটর নাও। ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের অনেকে ঝামেলা হয়, সে ঝামেলাগুলো যেন না হয় সেই জিনিসটা আমরা একটু তোমাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো খেয়াল করো, প্রথমে এখানে 120 এর জায়গায় তুমি 120 রেখে দাও, ইন্টু দাও। ওকে, সো ইন্টু দিয়ে আমরা প্রথমে এই উপরের অংশের কাজটা করব। কোন অংশের কাজটা করব? আমরা এখানে আমরা চাইলে এই পুরো অংশের কাজটা একসাথে করতে পারি, কিন্তু আমরা উপর অংশের কাজটা একবারে করি, পরের লাইনে আমরা এই কাজটা করব। এইভাবে একটু ভেঙে ভেঙে করলে অঙ্কটা সুন্দর দেখাবে। তাহলে এখানে প্রথমে খেয়াল করো, তাহলে তোমাকে কি করতে হবে? ক্যালকুলেটরে তোমাকে এই অংশের কাজ আগে করতে হবে। কোন অংশের কাজ? এই অংশের কাজটা আগে করতে হবে। বুঝার চেষ্টা করি। ক্যালকুলেটর আমি নিলাম, সাইন্টিফিক ক্যালকুলেটর। প্রথমে কি করতে হবে? এটুকু করতে হবে, 1 প্লাস 0.1 দিয়ে পাওয়ার দিতে হবে কত? 10 দিয়ে। কত দিতে হবে? 10। ভালো করে খেয়াল করো, পাওয়ার দিয়ে কত দিতে হবে? পাওয়ার দিয়ে দিতে হবে 10। এতটুকু। দেখো সবাই এই জায়গার মধ্যে কিন্তু আটকে যাবা, এই জায়গার মধ্যে কিন্তু আটকে যাবে। তাহলে প্রথম এই অংশের কাজ প্রথম এতটুকু করলাম। এরপরে এই যে রেজাল্টটা তোমার বের হইলো,
এইটা যে এটা ক্যালকুলেটরে থাকবে, এটা কি থাকবে? ক্যালকুলেটরে থাকবে। অর্থাৎ এই যে অ্যান্সারটা আছে, এই অ্যান্সারটা দিয়ে কারে ভাগ করবা? 1 কে ভাগ করবা। এই উত্তরটা দিয়ে কারে ভাগ করবা? 1 কে। তাহলে তোমাকে লিখতে হবে 1 ভাগ অ্যান্সার, তারপরে ইকুয়ালস টু দিবা। মানে কি 1 ভাগ অ্যান্সার। তোমার ক্যালকুলেটরে তো অলরেডি এই অ্যান্সারটা আছেই, তাহলে তোমাকে এবার কি করতে হবে? লিখতে হবে 1 ভাগ অ্যান্সার। 1 ভাগ অ্যান্সার দিয়ে ইকুয়ালস টু দাও, তাহলে এই এতটুকু রেজাল্ট বের হয়ে যাবে। কতটুকু রেজাল্ট বের হয়ে যাবে? এতটুকু রেজাল্ট বের হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? আমি আবার বলতেছি, প্রথম করবো এই অংশটুকুর কাজ, 1 প্লাস 0.1 হোল টু দি পাওয়ার 10 দিলে এই অংশটুকুর বের হবে। এটা ক্যালকুলেটরে থাকবে, আমি কাটবো না। এরপরে আমি ওই অবস্থায় আমি লিখবো 1 ভাগ অ্যান্সার। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এটা কোন ধাপ? এটা দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, ঠিক আছে? ওকে। তৃতীয় ধাপে কি করতে হবে? এই যে অ্যান্সারটা বের হইছে, এবার আবার আরেকটা অ্যান্সার বের হইছে, এই অ্যান্সারটাকে 1 থেকে মাইনাস করতে হবে। তাহলে অ্যান্সারটা থেকে 1 মাইনাস না, 1 থেকে অ্যান্সারটা মাইনাস। এই জন্য তোমার তৃতীয় ধাপে কি করতে হবে? তৃতীয় ধাপে করতে হবে 1 মাইনাস অ্যান্সার। কি করতে হবে? তৃতীয় ধাপে করতে হবে 1 মাইনাস অ্যান্সার। খেয়াল করতে পারছো? তৃতীয় ধাপে কি করবা? 1 মাইনাস অ্যান্সার। 1 মাইনাস অ্যান্সার। তাহলে এতটুকু রেজাল্ট তুমি পেয়ে গেলা। কতটুকু রেজাল্ট পেয়ে গেলা? এতটুকু তুমি রেজাল্ট পেয়ে গেলা। ঠিক আছে? এতটুকু রেজাল্ট কিন্তু তুমি পেয়ে গেল। আমি কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার করতে পারছি? অনেকে কিন্তু ক্যালকুলেশন করতে পারে না। অনেকে কিন্তু এটা ক্যালকুলেশন করতে পারে না। না পারার কারণ কি? এটা বুঝে না কখন কোনটা করতে হবে। আমি আবার বলতেছি, প্রথম এতটুকুর কাজ, তারপরে 1 ভাগ অ্যান্সার, তারপরে যেটা বের হবে এটা হচ্ছে 1 মাইনাস অ্যান্সার, তারপরে যেটা বের হবে এই রেজাল্টটাকে কি দ্বারা ভাগ করতে হবে? তুমি চাইলে এটা 2 ভাগে করতে পারো। এতটুকু যেটা বের হইলো, এটা কত বের হইছে কেউ কি বলতে পারবা? এই জায়গায় বসায় দাও, আর নিচে হচ্ছে 0.10 রাখো। যদি তুমি লাইন বাড়াইতে চাও, ধরো একটা লাইন তুমি বাড়াইলা, ঠিক আছে? এতটুকু কতটুকু হয় বলতো? এই উপরের অংশটুকু রেজাল্ট কত হয়, আর নিচে কত হয়? উপরে তাহলে 1000 থাকলো, আমি এটাকে আরেকটা লাইনে যদি করতে চাই আর কি, আমি ভাবলাম যে আরেকটা লাইনে আমি করব, আর না করতে চাইলে এখানে পুরোটা এক লাইনে করে ফেলো। এখানে এক লাইনে করে ফেলো। প্রথমে এটা কি করো? এটাকে পাওয়ার করো, করে 1000কে ভাগ দাও, দিলে কত হবে? 386 বের হবে। কত বেরোবে? 386। তাহলে এই উপরের অংশটা সবাই কি করতে পারছি? কত আসে বলো তো ভাইয়া? এই উপরের অংশটা কত আসে বলো? পেজে ক্লাস থাকবে, আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিব, কোনো সমস্যা নাই। উপরের অংশটাকে আমরা করতে পারছি কেউ? উপরের অংশটাকে আমরা করতে পারছি ভাইয়া? কারো কোনো সমস্যা থাকলে বলো যে ভাই বুঝতেছি না কিভাবে করবো, আবার বলেন। আমি আবার বলি, কোনো সমস্যা নেই। যাদের হয়ে গেছে তারা আমাকে বলো এতটুকুর অ্যান্সার কত আসছে, উপরের অংশটুকু কত আসছে। একজনে কি করতে পারো নাই? আমি আবারও বলতেছি, প্রথমে 1-এর সাথে 0.1 যোগ করবা, 1.1 হবে, তাকে পাওয়ার করবা 10 দ্বারা, করলে যেটা বের হবে, কাটাকাটি করবা না, ক্যালকুলেটর যা আছে তাই রাখবা। ক্যালকুলেটর লাগবে হচ্ছে 1 ভাগ অ্যান্সার দিয়ে ইকুয়াল দিলে এতটুকুর অ্যান্সার বের হবে, এতটুকু বের হবে। তারপরে যে ব্যবস্থা সেভাবেই, কোনো কিছু করা যাবে না। তারপর লিখতে হবে 1 মাইনাস অ্যান্সার। তৃতীয় ধাপে এসে লিখতে হবে 1 মাইনাস অ্যান্সার। লিখলে এই পুরো অ্যান্সারটা বের হয়ে যাবে, এতটুকুর অ্যান্সার কত, ঠিক আছে? এতটুকুর পরিমাণ কত। একবারে তো দিতে পারেন, একবারে দেওয়ার চেয়ে একটু মানে হচ্ছে আস্তে ধীরে করা ভালো না? এটা হচ্ছে 6.614 হয় না? তারপরে 0.614 কে ভাগ করলে তো এটা বের হয়ে যায়। এটা আপনার কাছে যত সহজ মনে হচ্ছে, আমি দীর্ঘদিন পড়ানোর মানে হচ্ছে আমার এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স। ছেলেমেয়েরা এই জায়গাটা ক্যালকুলেশন করতে পারে না। তারপরে এটার সাথে এটা ভাগ দ্বারা, এটার সাথে এটা গুণ করে, এটা যোগ করে দিলে তো আপনার উত্তর বের হয়ে গেল, তাই না? সিম্পল। তারপরে অনেকে বলতেছে বুঝতেছে না, আমি আবারও বলতেছি, প্রথম ধাপ, প্রথম, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে এইটা, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে এটা। এটা তো করতে পারবে, ক্যালকুলেটরে বসাও। আমি লাস্ট বার বলে দিচ্ছি,
ক্যালকুলেটারে বসাবা, ক্যালকুলেটারে কি বসাবা 1 + 0.1 হোল টু দি পাওয়ার 10 দিলে একটা রেজাল্ট কিন্তু বের হইছে, এটা ক্যালকুলেটারে থাকবে। তাহলে এখানে একটা অ্যান্সার তোমার ক্যালকুলেটারে চলে আসছে, সাপোজ কোন একটা কিছু আসছে তোমার। দ্বিতীয় ধাপে তুমি কি করবা, এই অ্যান্সারটাকে কার থেকে কাকে ভাগ দিতে হবে, এই উত্তরটা দিয়ে ভাগ করতে হবে। একের অনেকে এই জায়গায় ভুল করে ক্যালকুলেটারে ভাগ দিয়ে 1 দেয়। ভাগ দিয়ে 1 মানে কি, তুমি অ্যান্সার ভাগ 1 করে ফেলছো। না, অ্যান্সার ভাগ 1 না, 1 ভাগ অ্যান্সার। অ্যান্সার ভাগ 1 ভাগ হবে 1 ভাগ অ্যান্সার, অর্থাৎ একেরে ভাগ করতে হবে অ্যান্সার দ্বারা। তার মানে তুমি ক্যালকুলেটারে লিখবা 1 ভাগ অ্যান্সার, দিলে এতটুকু অ্যান্সার বের হয়ে গেল, শেষ। এবার তৃতীয় ধাপে তুমি কি করবা, এই অ্যান্সারটা যেটা ক্যালকুলেটারে আছে অলরেডি, এটাকে মাইনাস করতে হবে 1 থেকে, তাহলে একদম 1 মাইনাস অ্যান্সার। তো তুমি যখন এই 3টা কাজ কমপ্লিট করবা, তখন তোমার ওই এই রেজাল্টটার পূর্বের রেজাল্টটা চলে আসবে, অর্থাৎ 0.614। 0.614 কে 0.1 দ্বারা ভাগ করলে তোমার এটা বের হবে। এটার সাথে এটা গুণ করো, এটা যোগ করে দাও, আলটিমেটলি রেজাল্ট বের হয়ে যাবে 1123.4। ঠিক আছে? এবার কি আর কোন ঝামেলা আছে? সবাইকে মিলাইতে পারছি? সবাইকে মিলাইতে পারছি কিনা? আমি কি পরের অঙ্কে যাবো কিনা? শেষ করতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমরা একটু দ্রুত যাই, ক্যালকুলেশন নিয়ে আর কোনো ঝামেলা নাই। তাহলে রূপালী বন্ডের ক্ষেত্রে ফেস ভ্যালু হচ্ছে কত? ফেস ভ্যালু এমবি হচ্ছে 1000, আই হচ্ছে 10%, এন এর ভ্যালু তো নাই, কেডি হচ্ছে 16%, আর এটা হচ্ছে বন্ডের কি মূল্য, বিক্রয় মূল্য। সো এখানে আমাকে কি বের করতে হবে, আই বের করতে হবে। তাহলে আই বের করার সূত্র কি, এমবি ইন্টু স্মল আই। তাহলে এমবি কত আছে, এমবি আছে 1000, স্মল আই কত আছে, স্মল আই আছে হচ্ছে 15%। তাহলে 1000 টাকার 15% কত, 150, শেষ। তাহলে এবার আমরা নরমালি যদি চিন্তা করি যে এখানে চিরস্থায়ী বন্ডের সূত্রটা কি, চিরস্থায়ী বন্ডের সূত্র হচ্ছে ভিভি ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই কে ডি, তাই তো? তাহলে আই পাইছি কত, 150, আর কেডি পাইছি কত, কেডি পাইছি হচ্ছে 16%। কেডি মানে 16% মানে কি 0.16, তাহলে 150 কে 0.16 দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি এটা পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে দেখো এখানে চিরস্থায়ী বন্ডের অঙ্কটা দেখো, আমি জাস্ট একটা অঙ্ক বুঝাইতে পারলে হয়ে গেল, এগুলো সব একই রকম অঙ্ক, সব একই নিয়মের অঙ্ক। এই যে দেখো যা যা বললাম তাই, এই যে 150 ডিভাইড বাই 0.10, তাহলে আনসার হচ্ছে 937.5। 937.5। দেখো এ পর্যন্ত হয়েছে কিনা সবার? ঠিক আছে, 937 বা 38 এটা কোনো সমস্যা না, 937 বা 38 যাই হোক। এবার আসো ডিসিশন দিব, কি দিব, ডিসিশন দিব। ডিসিশন কিভাবে লাগবে সেটাও দেখানোর জন্য মূলত এই জায়গাটা নিয়ে আসা। এখন আমরা তো তোমাকে আগে শিখাইছি যে বর্তমান মূল্য বাজার মূল্য থেকে বেশি হলে কিনলে লাভ হবে, নয়তো বা লস হবে। খেয়াল করো তো ভাই কি হয়েছে, সোনালী কোম্পানির বন্ডের বর্তমান মূল্য কত হয়েছে, আমরা অঙ্ক করে কত পাইছি, এটা আমরা পাইছি হচ্ছে অঙ্ক করে, থেকে পাইছি, অঙ্ক থেকে পাইছি 1123.4, যার বাজার মূল্য দেওয়া আছে 1100 টাকা। কত দেওয়া আছে, 1100 টাকা। তার মানে ধরো এসবি সেলস ভ্যালু 1100 টাকা, তার মানে আমরা বলতে পারি বিবি গ্রেটার দেন এসবি। এখানে কি আছে, বড় আছে। তার মানে বোঝা যাচ্ছে যে বন্ডটি যদি আমি ক্রয় করি, অর্থাৎ বন্ডটাতে যদি আমি বিনিয়োগ করি, তাহলে আমার লাভ হবে 23.4 টাকা। তার মানে এই বন্ডটাতে বিনিয়োগ করা উচিত, সিম্পল। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসো রূপালী বন্ড। রূপালী বন্ডের ক্ষেত্রে কি হয়েছে দেখো, রূপালী কোম্পানির বন্ডের বর্তমান মূল্য পাইছে আমরা 937 টাকা। কত টাকা, 937 টাকা। মানে এটার ভ্যালুয়েশন অফ বন্ড, বর্তমান মূল্য আছে এত, তো বাজারে বিক্রি হচ্ছে 1100 টাকা করে। তাহলে খেয়াল করো তো, বিবি লেস দেন এসবি, মানে এখানে বর্তমান মূল্যটা বাজার মূল্যের তুলনায় কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। তার মানে এই বন্ডটা যদি আমি কিনি, এটা কিনলে 62.5 টাকা আমার কি হবে, ক্ষতি হবে। 62.5 টাকা আমার কি হবে, ক্ষতি হবে, কারণ এখানে বেশি দামে বাজারে বন্ড বিক্রি হচ্ছে, এই বন্ডটা আমাকে বিনিয়োগ করা যাবে না। সুতরাং
তারিফের সোনালী কোম্পানির বন্ডে বিনিয়োগ করলে সে লাভজনক হবে বা লাভবান হবে। সুতরাং তার কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? তার হচ্ছে তোমার সোনালী বন্ডে বিনিয়োগ করা উচিত। ওকে, এমবিটা আরেকবার দেখান। এমবিটা আরেকবার দেখাবো মানে এমবি তো প্রশ্নে দেওয়া আছে, এমবি তো প্রশ্নে দেওয়া আছে রে ভাই, এইতে প্রশ্নে তো এমবি দেওয়া আছে। এই যে বলছি না, আমি কি বলছি, এই যে লিখিত মূল্য, এটাকে আমরা ফেস ভ্যালু বলি, এটাকে আমরা এমবি বলি। এইটাই এমবি, এটাই ফেস ভ্যালু, ঠিক আছে? লিখিত মূল্য বা অবহিত মূল্য, এটাই ফেস ভ্যালু, এটাই ম্যাচুরিটি ভ্যালু। কারণ এখানে আলাদা করে কি দেওয়া থাকবে না, এখানে আলাদা করে তোমার আর হচ্ছে পরিপক্ক মূল্য থাকে না। তবে একটা অঙ্ক তোমাকে আমি দিব, ওটা আলাদা করে পরিপক্ক মূল্য দেওয়া আছে, এটা ডিফারেন্ট, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আলাদা করে অঙ্কে পরিপক্ক মূল্য যদি না থাকে, মেয়াদ পূর্তিত মূল্য যদি না থাকে, তাহলে যা ফেস ভ্যালু তাই ম্যাচুরিটি ভ্যালু, তা ফেস ভ্যালু তাই হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। ক্লিয়ার? আশা করছি এখানে আর কোনো ঝামেলা নেই, আছে কিনা? তাহলে এখন আমি যদি ক্যালকুলেশন বুঝে যাই, আমি যদি ডিসিশন দাও বুঝে যাই, আমার আর কোনো কিছুই নাই। এই টাইপের যত অঙ্ক আসবে সব এই নিয়মে হবে, শেষ। কথা কি বোঝা গেছে সবাইকে? ক্লিয়ার? ডিসিশন মেকিং, ডিসিশন দেওয়াতে কার কোনো সমস্যা আছে বলো? না থাকলে বলো। ওয়াইটিএম ওয়াইটিএসি সিওয়াই দেখাই আমরা ক্লাস শেষ করব। আর 10-15 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করে দেবো। 10টা 20 বাজে তো, আমরা নর্মালি ক্লাস শুরু করতে করতে 10টা 15 বেজে গেছে, অর্থাৎ 1 ঘন্টা ক্লাস হয়েছে। আর 15 মিনিট করলে আমাদের ঘটনা শেষ করে যাবে। বোঝা গেছে কিনা? ক্লিয়ার? ওকে, আশা করছি আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো এবার বাদ বাকি সকল অঙ্ক তুমি জাস্ট আমি যে অঙ্কগুলা দিছি তুমি এগুলা করবা। এখন আমার কিছু একটা কথা বলার আছে, যে জন্য আমি মূলত এই নোমান সোহাগ আর রাজু কোম্পানির তোমার অঙ্কটা আমরা নিছি মূলত। তো এখানে তো নিচে দেখো বন্ডের ধরন আমার বলে দিছে, কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড, জিরো কুপন বন্ড। নিচে বন্ডের ধরন বলে দিছে। বন্ডের ধরন যদি না বলে দিত তাও কিন্তু আমি বুঝতে পারতাম কোনটা কোন ধরনের বন্ড, কারণ আমি অলরেডি ফিচার জানি কি থাকলে কোনটা কোন বন্ড হবে। তো আমরা সেই অনুযায়ী মূলত আমরা অঙ্ক করতাম। তো এই অঙ্কের মধ্যে একটা জিনিসের অভাব আছে, তোমরা কি বলতে পারবা কি অভাব আছে? এই প্রশ্নটার মধ্যে একটা বিষয়ের অভাব আছে। কি অভাব আছে? এই অঙ্কের মধ্যে যদি দুইটাই লাভজনক বার হয় তখন কি করব? যদি দুইটাই লাভজনক বের হয়, যদি দুইটাই লাভজনক বের হয়, তাহলে তার কাছে টাকা থাকলে সে দুইটাতে বিনিয়োগ করতে পারে। তার কাছে যদি মানে পর্যাপ্ত কি থাকে, মানে হচ্ছে মুনাফা, মানে ক্যাপিটাল থাকে, সে দুইটাতে বিনিয়োগ করতে পারে। কিন্তু যদি একটাতে বিনিয়োগ করা লাগে, সেক্ষেত্রে যেটাতে বেশি লাভ হবে সেটাতে বিনিয়োগ করবে, যেটাতে বেশি লাভ হবে সেটাতে বিনিয়োগ করবে। নর্মালি এরকম সিনারি খুব কম পাওয়া যাবে, পাওয়াই যাবে না। একটা লস আর একটা লাভ হবে, আপনি ডিসিশন ভাবে দিবেন। এখানে কি নাই? সময় নাই। কি নাই? সময় নাই। তাইলে এই অঙ্ক করতে গেলে আপনাকে কিন্তু সময়টা ধরে নিতে হবে। সময়টা কি করতে হবে? ধরে নিতে হবে। সময় না থাকলে আমি অঙ্ক কিভাবে করবো? সময় তো আমার লাগবে। সময় কোন ক্ষেত্রে দরকার নাই? এই চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে না হয় সময় লাগবে না, চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে সময় দরকার নাই। কিন্তু এটা তো কুপন বন্ডের ভাই, এই কুপন বন্ডের ক্ষেত্রে তো সময় বাধ্যতামূলক। তারপরে জিরো কুপন বন্ড, এখানে তো সময় বাধ্যতামূলক। এই দুই ক্ষেত্রে তো আমার সময় লাগবে, সময় ছাড়া তো আমি অঙ্ক করতে পারবো না। সুতরাং এই ক্ষেত্রে আমাকে সময় ধরে নিতে হবে। ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সময় ধরে নিতে হবে। ঠিক আছে, আপনি লিখতে পারেন ধরে নেওয়া হলো, যেহেতু প্রশ্নের সময় উল্লেখ নাই, ধরে নেওয়া হলো সময় বা মেয়াদ 5 বছর, 7 বছর, 10 বছর ধরে আপনি অঙ্ক করে ফেলতে পারবেন। কথা কি বুঝতে পারছি? অঙ্ক করবেন আপনি যদি এরকম ভুল হয়। নর্মালি এরকমটা তো বারবার হবে না, কোন একবার হয়তো হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন, অনেক সময় অঙ্কে দেখা গেল কি নাই? লিখিত মূল্য দেওয়া নাই। কি দেওয়া নাই? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা, ভালো করে খেয়াল করতে হবে। অনেক সময় প্রশ্নে কি দেওয়া নাই? লিখিত মূল্যটা দেওয়া নাই, কিন্তু বাজার মূল্য দেওয়া আছে। কি দেওয়া আছে? বাজার মূল্য দেওয়া আছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। লিখিত মূল্য দেওয়া নাই। লিখিত মূল্য না দেওয়া থাকলে আপনি কি আয় বের করতে পারবেন? ক্যাপিটাল আয় বের করতে পারবেন? আর ক্যাপিটাল আয় বের করতে না পারলে কি তিনটার মধ্যে দুইটাই তো আপনি করতে পারবেন না। কুপন বন্ড, চিরস্থায়ী বন্ডের অঙ্ক তো আপনি করতে পারবেন না, জিরো কুপন বন্ডের না করতে পারলেন। এই জন্য যে কাজটা করতে হবে, আপনাকে এই লিখিত মূল্যটা ধরে নিতে হবে বাজার মূল্যের সাথে তুলনা করে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে পিডিএফটা থেকে ক্লাস করাইতেছে, এটাই দিয়ে দেবো তোমাদেরকে। ওকে, খেয়াল করো। লিখিত মূল্য যদি প্রশ্নে দেওয়া না থাকে, আবারও বলতেছি ভালো করে খেয়াল করো, লিখিত মূল্য যদি প্রশ্নে দেওয়া না থাকে, তাহলে বাজার মূল্যের সাথে তুলনা করে তোমাকে লিখিত মূল্যটা ধরে নিতে হবে। প্রশ্নটা স্যার কিভাবে ধরবো? যেমন ধরো এখানে বাজার মূল্য কত দেওয়া আছে? 1100 টাকা দেওয়া আছে না?
বাজার মূল্য কত আছে? 1100 টাকা। এর আশেপাশে একটা রাউন্ড ফিগার ধরবা। কি ধরবা? এটা রাউন্ড ফিগার ধরবা। কি ফিগার? রাউন্ড ফিগার। তাহলে আশেপাশে রাউন্ড ফিগার মানে চমৎকার সলিড একটা ফিগার, সেটা হচ্ছে কত? 1000। কত? 1000। তাহলে আমরা ফেস ভ্যালুটা এক্ষেত্রে কত ধরে নিতাম? 1000। ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো এখানে যেমন ধরো হচ্ছে বাজার মূল্য দেওয়া আছে কত? 700। তো এইটার ক্ষেত্রে তুমি বাজার মূল্য তার আশেপাশে দুই দিকে তুমি যাইতে পারো। এক হচ্ছে তুমি কইমা 500 দিকে আসতে পারো, তুমি কইমা আবার 1000 দিকে, বাইরে 1000 দিকেও যাইতে পারো, তোমার ইচ্ছা। তুমি 500 ধরতে পারো, 1000 ধরতে পারো। মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমরা ফেস ভ্যালু যদি প্রশ্নে দেওয়া না থাকে, অর্থাৎ এমবি বা এফবি যদি না দেওয়া থাকে, আমরা বাজার মূল্য তো অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে। ওই বাজার মূল্যের সাথে আমি একটা কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমি কি করব? আমি এই লিখিত মূল্যটা ধরে নেব। ঠিক আছে। যেমন ফেস ভ্যালু দেওয়া আছে ধরো 1350, তাহলে আমি সেক্ষেত্রে ফেস ভ্যালু ধরে নেব 1500। কেউ যদি 1000 ধরে অঙ্ক করে তাতেও কোনো সমস্যা নেই, কারণ তুমি ধরে নিতেছো, কিন্তু জাস্ট একটা সামঞ্জস্যতা, যে একটা রাউন্ড ফিগার। এখন 1350 আছে, কেউ লিখিত মূল্য ধরলো 1300, তার সেও 1300 ধরতে পারে, কিন্তু এটা সুন্দর দেখায় না। তুমি যত অঙ্ক করবা দেখবা যে 1000 বা 500 বা 1500 বা 2000 এরকম করে থাকে ফেস ভ্যালু গুলা, থাকে না? এই যে 1000, 1000, 2000। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারলাম কিনা তোমাদেরকে? পয়েন্টটা কি ক্লিয়ার? মানে আমি এমন থাকে না, এটা হচ্ছে বিকল্প। মানে ধরো এই প্রশ্ন তোমার সমাধান করতেই হবে, আর কোনো অপশন তোমার হাতে নাই, তখন এভাবে ধরে অঙ্ক করে আসলো ইনশাল্লাহ তুমি পুরো নাম্বার পাইবা, কোনো সমস্যা নাই। ধরে করে আসলো পুরো নাম্বার পাওয়া যাবে। তারপরে ধরো এই অঙ্ক করতে গেছো, প্রত্যাশিত আয়ের হার নাই, আমি জাস্ট বিকল্প সমাধানগুলো বলে রাখতেছি। যদি প্রত্যাশিত আয়ের হার না দেওয়া থাকে, তাহলে কি আমি অঙ্ক করতে পারবো? পারবো না, তো সম্ভবই না, কোনোটাই করতে পারবো না। এই তিনটার মধ্যে কোনোটাই করা যাবে না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝে যাবে এই প্রশ্ন ভুল আছে। তুমি প্রশ্ন ভুল আছে বুঝবা কেমনে? এই জিনিসগুলো না থাকলে তখন প্রয়োজনীয় আয়ের বা প্রত্যাশিত আয়ের সাধারণত কত পার্সেন্ট ধরে নিবা? 10% ধরে নিবা। কেউ 15% ধরলো, তারও কোনো সমস্যা নাই, তার অঙ্ক ঠিক আছে। কেউ 5% ধরে করলেও ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড 10%। কত পার্সেন্ট? 10%। পয়েন্টটাকে বুঝাতে পারলাম? রাজুর বাজার মূল্য নাই, সমস্যা কি? বাজার মূল্য নাই মানে রাজুর ক্ষেত্রে কোনো ডিসিশন হয়তো চাইবে নাই বা ডিসিশন লাগবে না, তাই রাজুর বাজার মূল্য নাই, থাকতে হবে, বিষয়টা এমন না। ঠিক আছে। সব থাকবে না এমন না তো, কোন অঙ্কের যখন লিখিত মূল্য থাকবে না, তার যে বাজার মূল্য থাকবে না, তাহলে এই অঙ্ক আপনি করবেন কিভাবে? আমি তো একটা অপশন আপনাকে দিচ্ছি যে লিখিত মূল্য ধরতে হবে, বাজার মূল্যের সাথে কম্পেয়ার করে, তার মানে আপনার বুঝতে হবে বাজার মূল্য প্রশ্ন অবশ্যই থাকবে, না থাকলে আমি লিখিত মূল্য কিভাবে কম্পেয়ার করে ধরবো? বুঝাইতে পারছি পয়েন্টটা কি? আর এখানে বাজার মূল্য দরকার নাই, কারণ হয়তো রাজু বন্ডের এই অঙ্কের মধ্যে কোনো ডিসিশন চাই নাই। কিন্তু যদি কোনো ডিসিশন চাই যে এই বন্ডটা আমি কিনবো কিনা, এই বন্ডটা আমি বিনিয়োগ করবো কিনা, এই বন্ডটা আমার লাভজনক কিনা, ক্ষতি হবে কিনা, সেক্ষেত্রে অবশ্যই বাজার মূল্য লাগবে, কারণ বাজার মূল্য ছাড়া তো আমি কম্পেয়ার করে কি করতে পারবো না, আমি ডিসিশন দিতে পারবো না। সো এইগুলা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলা না বুঝলে কিন্তু আপনি বুঝবেন না প্রশ্নে কি ভুল আছে নাকি সঠিক আছে। ঠিক আছে, আমি কি পয়েন্টগুলো বুঝাইতে পারছি? এগুলো ইউনিক আলোচনা, এটা মনে রাখতে হবে। সেই হচ্ছে গিয়ে বিষয়, সেইগুলো আপনারা পারবেন। আমি আরেকটা টাইপ আছে, এটা দেখাই শেষ করবো। সো এখানে সিম্পল জিনিস বলছে, রাজু কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে, জাস্ট বিবি বের করলে হবে। রাজু কোম্পানি বন্ডের লাভজনক কিনা এটা তো আপনার কাছে জানতে চাই নাই, এই জন্য রাজু কোম্পানি বন্ডের কি নাই, বাজার মূল্য নাই, প্যারা নাই। কিন্তু দেখেন বলছে নো মানুষ ওয়াক বন্ডের মধ্যে কোনটাতে বিনিয়োগ করে যুক্তিযুক্ত হবে, তার মানে এখানে আমার ডিসিশন দিতে হবে। ডিসিশন দেওয়া মানে বাজার মূল্য বাধ্যতামূলক, ডিসিশন দেওয়া মানে কি বাজার মূল্য বাধ্যতামূলক। সেখানে তো সময় নাই। ঠিক আছে, এখানে সময় নাই মানে আমাকে সময়টা ধরে নিতে হয়েছে। ঠিক আছে, সময় নাই মানে সময় আমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, খালিকুজ্জামান স্যারের বইতে যায় দেখো, ম্যাথ কাল 5 বছর ধরে নিচ্ছে, তুমি 7 বছর ধরো, তুমি 8 বছর ধরো। ঠিক আছে, তো নর্মালি এভাবে তুমি যখন হচ্ছে বন্ডের ভ্যালু নির্ণয় করবা, ভ্যালু নির্ণয় করে তুমি কি করো, ভ্যালু নির্ণয় করে তুমি ডিসিশন ওই আগের মতো করে কম্পেয়ার করে ডিসিশন তো হয়ে গেল, শেষ। তারপর এখানে দেখো আরেকটা অঙ্ক আছে, এক্স আর ওয়াই দুইটাই কুপন বন্ড। তাই এখানে বলছে কি এক্স কোম্পানির বন্ডের কত মূল্যে ক্রয় করবে, কত মূল্যে ক্রয় করবে মানে কি, যে মূল্য তুমি ক্রয় করবে সেটাই হচ্ছে বর্তমান মূল্য, যে মূল্য তুমি ক্রয় করতে চাও সেটা হচ্ছে কি মূল্য, সেটা হচ্ছে বর্তমান মূল্য, অর্থাৎ যে টাকাটা তুমি দিতে চাও সেটা। তারপর বলছে সাব্বির কোন ধরনের বন্ডে বিনিয়োগ করলে লাভজনক হবে, তাহলে দুইটা বন্ডের বর্তমান মূল্য বের করে তার বাজার মূল্যের সাথে কম্পেয়ার করবা, বর্তমান মূল্য বের করে তার বাজার মূল্যের সাথে কম্পেয়ার করে দেখবা, একটা নেগেটিভ আসবে একটা পজিটিভ আসবে, সেটা হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? ডান, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, যা দিছি যা পড়াইছি একেবারে 100% কমন থাকবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। এই যে এখানে দেখো কি বলছে, এই যে দুইটা বন্ড এখানে আছে, তো এখানে কি চাইছে তোমার কাছে, কিউ বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো, সিম্পল, শুধু বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে, কোনো ডিসিশন চাই নাই।
এবার বলছে কিউ বন্ড থেকে অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ পাওয়া গেল। এই যে মামলা, এই যে এক মামলা মনে আছে বলছিলাম। তো এই দুইটা, এই যে কিউ বন্ড, এই কিউ বন্ডটা দেখো সুদের হার আছে, সময়ও আছে, তাহলে এটা কোন বন্ড? এটা তো অবশ্যই কুপন বন্ড। তো কুপন বন্ডের ক্ষেত্রে যদি অর্ধবার্ষিক ভিত্তিতে সুদের হার থাকে, তাহলে কাকে কাকে ভাগ করতে হবে কি মনে আছে তোমাদের? আমরা বলছি যেখানে আই আছে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে, যেখানে কেডি আছে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে, যেখানে এন আছে তাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই অঙ্কে যা যা করছো এইখানেও এসে তুমি সেম কাজই করবা, শুধু 2 দ্বারা ভাগ করবা। শুধু কি করবা? 2 দ্বারা ভাগ করবা। কথা কি বোঝা গেছে? শুধু 2 দ্বারা কি করবা? ভাগ করবা। শেষ। বন্ডের অঙ্কে আর কোনো ঝামেলা নেই। বন্ডের অঙ্কের আরেকটা প্রশ্ন আমি দিব, সেটা নর্মালি তুমি করলেই পারবা। কিন্তু কথা দিচ্ছি ইনশাআল্লাহ এতটুকু যদি তুমি বুঝে থাকো, তোমার আর এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? বন্ড ক্লিয়ার। এবং আমি এই শীটের মধ্যে যে 3টা 4টা অঙ্ক দিচ্ছি, এগুলা করলেই হয়ে যাবে, এগুলা করলে হয়ে যাবে। ঠিক আছে? না ত্রৈমাসিক থাকতে পারে না, ত্রৈমাসিক থাকতে পারে না, এখানে নর্মালি অর্ধবার্ষিক ভিত্তিতেই থাকবে। ঠিক আছে? ত্রৈমাসিক থাকলে সমস্যা কি? কোনো সমস্যা আছে? ত্রৈমাসিক থাকলে কি মানে কোয়ার্টারলি, তখন 4 দ্বারা ভাগ করতাম, 4 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ, 4 দ্বারা গুণ, নর্মালি। কিন্তু এরকমটা থাকে না, আপনি অর্ধবার্ষিকই তো পাবেন না, এটাই তো রেয়ার। ঠিক আছে? এটাই রেয়ার। অর্ধবার্ষিক মানে কি? এম এর মান 2। অর্ধবার্ষিক মানে কি? বছরে 2 বার বোঝাচ্ছে, 6 মাস পর পর একবার, তাহলে 1 বছরে 2 বার। ঠিক আছে? কোনো ঝামেলা আছে? না থাকলে বলেন, দ্রুত বলেন। কোনো কনফিউশন থাকলে, কোনো সমস্যা থাকলে দ্রুত বলে ফেলেন। আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস থাকবে। আগামীকালকে আমরা চ্যাপ্টার 9 করব। কি করব? চ্যাপ্টার 9। আর আগামীকালকের ক্লাসটা আমরা একটু আগায় নিব, সন্ধ্যার দিকে নেওয়ার প্ল্যান করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? 7টা 7:30, 7:30 দিকে, মাগরিব নামাজের পর পর। ঠিক আছে? ওকে, ডান। তাইলে আমরা শেষ। এই চ্যাপ্টারের আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে আয়ের হার নির্ণয়। কি নির্ণয়? ইল্ড। ওইটা ইজি, দেখলেই তুমি পারবা, সহজ, কোনো কিছু না। আমি যেহেতু তোমার বেসিক কনসেপ্ট ডেভেলপ করে ফেলছি এই চ্যাপ্টারের, তাহলে এখন আর কোনো সমস্যা নাই। এখন জাস্ট দেখবো আর হচ্ছে ঘটনা ঘটে যাবে, শেষ। আর 10-15 মিনিট সময় দিলে আমাদের এই পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে, যারা থাকবেন তারাই শিখবেন। স্যার, গ আর গয়ের তো বাজার মূল্য নেই, তাহলে কোনটা বেশি লাভজনক? আর কে বললো গয়ের গড় বাজার মূল্য নাই? দুইটারই তো বাজার মূল্য ছিল। বাজার মূল্য তো ছিল, কোথায়? তাইলে এখন আসলে এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে। এখানে তো দুইটা বন্ডের ক্ষেত্রে এটা তো কুপন বন্ড, কিন্তু বর্তমান মূল্য দেওয়া নাই। কিন্তু এই ক্ষেত্রে বলছে এখানে নর্মালি আমরা কি পাইছি? বার্ষিক ভিত্তিতে সুদ পাইছি। কোন ভিত্তিতে? বার্ষিক। আর এখানে পাইছি আমরা কি? অর্ধবার্ষিক ভিত্তিতে। সো আমি অঙ্ক করার পর দুইটার ক্ষেত্রে তো আমি বর্তমান মূল্য পাবো নাকি? দুইটার ক্ষেত্রে কি পাবো? বর্তমান মূল্য পাবো। ঠিক আছে? তো এই বর্তমান মূল্য দুইটার মধ্যে যেটা সব থেকে বেশি, সেটা আমার জন্য লাভজনক। সেটা আমার জন্য কি? লাভজনক। কথা কি বোঝা গেছে? সেটাই আমার জন্য কি? লাভজনক। কে বলছেন এই কোশ্চেনটা? পর্দানশীল রাজকন্যা, চমৎকার বলছেন। ঠিক আছে? বর্তমান মূল্য বের করবেন। আর টাইম ভ্যালু অফ কনসেপ্ট অনুযায়ী আমরা সবসময় বর্তমান মূল্য বেশি প্রায়োরিটি দিই। বর্তমান মূল্য যেটা পাওয়া যাবে বেশি, সেটাতে আমরা অ্যাকসেপ্ট করবো। বা টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারেও কিন্তু আমরা এরকম অঙ্ক করবো যে এককালীন আপনাকে এত টাকা দিতে চায়, অথবা কিস্তিতে আপনাকে বার্ষিক এত টাকা দিতে চায়, আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন? সো দুইটারে আমরা বর্তমান মূল্য বের করে যেটা বেশি সেটাই অ্যাকসেপ্ট করি, তাই না? সো সেক্ষেত্রে ঘটনা একই ঘটবে আর কি। বুঝা গেছে? মূল কথায় যদি ভুল করেন তাহলে নাম্বার থেকে দিবে? এখন টিচারের যদি আসলে কিছু না গায়, সে নাম্বার দিবে। আর বলছে উদ্দীপকের ব্যবসাটি কোন ধরনের ব্যবসা বা বন্ডে কোন ধরনের বন্ড? আপনি বললেন এটা কোপন বন্ড, কিন্তু আপনি বললেন জিরো কোপন বন্ড। এখন ভিতরে আপনি কি লিখছেন এটা দেখা দরকার আছে, আপনার ঘটনা তো এখানে শেষ। ওকে, ডান। তাহলে এবার কি লিখবো আমরা, কি বের করবো? আমরা সর্বশেষ আলোচনায় চলে আসছি, আমাদের শেষ আলোচনা। বন্ড হতে প্রাপ্তি, মানে বন্ড হতে আমরা ধরেন কোন একটা বন্ড আমরা কিনছি,
ওই বন্ডটাকে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ধরে রাখলে ওই বন্ড থেকে আমরা যে প্রত্যাশা করি যে আমার এই পরিমাণে রিটার্ন এখান থেকে আসবে, যে আয়ের হার, ওই প্রত্যাশিত আয়ের হারকে বলা হয় ইল্ড। অর্থাৎ বন্ড থেকে প্রাপ্ত প্রত্যাশিত আয়ের হারকে ইল্ড বলে, ইল্ড। আচ্ছা, সো এই ইল্ড, তো এই বন্ড হতে প্রাপ্তি ইল্ডটা আমরা নরমালি 3 ধরনের ইল্ড পাবো। কয় ধরনের ইল্ড পাবো? 3 ধরনের। একটা হচ্ছে YTM, একটা হচ্ছে YTC, আর একটা হচ্ছে CY। এগুলোর পূর্ণরূপ পরীক্ষা আসবে, এগুলোর পূর্ণরূপ অবশ্যই পরীক্ষা আসবে। কি আসবে? YIELD, ইল্ড টু ম্যাচুরিটি। এটার পূর্ণরূপ হচ্ছে ইল্ড টু কল। এটা পূর্ণরূপ হচ্ছে কারেন্ট ইল্ড। ঠিক আছে, এই পূর্ণরূপগুলো একটু লিখে নেন। ঠিক আছে, শেষ আমাদের প্রশ্ন, আমরা একবারই শেষের দিকে আছি। ওকে, সো ইল্ড টু ম্যাচুরিটি, এটার বাংলা কি? এটা বলা হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার। এখানে ইল্ড টু কল লেখা আছে, এটার বাংলা ইল্ড টু কল দিয়ে লিখবেন। হ্যাঁ, ইল্ড টু কল। আর এটার বাংলা কি? চলতি আয়, মানে চলতি ইল্ড আর কি। ঠিক আছে, ওকে। তো মেয়াদ পূর্তিতে আয়ের হারের সাথে এগুলার এই দুইটার পার্থক্য কি? এটা তো নর্মালি বলা হচ্ছে যে আপনি মানে হচ্ছে বর্তমানে, মানে হচ্ছে যে বন্ডের যে ফেস ভ্যালু, সেলস ভ্যালু আছে, তার এগেনস্টে কত পার্সেন্ট হারে শোধ করছেন। আমরা ওটা একটু পরে দেখবো। আগে এই দুইটার মধ্যে পার্থক্য একটু দেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন। মেয়াদ পূর্তিতে আয়ের হার, তার মানে ধরেন কোন একটা বন্ডের মেয়াদ আছে 10 বছর, আপনি যদি ওই বন্ডটাকে 10 বছর পর্যন্তই হোল্ড করেন, অর্থাৎ 10 বছর পর্যন্ত ওই বন্ডটা আপনার কাছে থাকে, ওখান থেকে যে হারে আপনি রিটার্ন পাবেন সেটাকে বলতেছি ইল্ড টু ম্যাচুরিটি। মানে বন্ডের যতদিন মেয়াদ ততদিন পর্যন্ত বন্ডটা আপনার কাছে থাকতে হবে, ততদিন পর্যন্ত বন্ডটা আপনার কাছে কি করতে হবে? থাকতে হবে। আর ইল্ড টু কল কি? ইল্ড টু কল মানে হচ্ছে এটাকে বলা হয় আপনি যখন তলবযোগ্য বন্ড কিনবেন। কি বন্ড বলেন তো? তলবযোগ্য। কোন বন্ড? তলবযোগ্য বন্ড। মানে বন্ডের মেয়াদ ধরেন 10 বছর, কিন্তু বন্ডটা তলবযোগ্য হওয়ার কারণে যে বন্ডটা আপনার কাছে বিক্রি করছে সে ওই মেয়াদের পূর্বে আপনার থেকে বন্ডটা ফেরত নিতে পারবে। অর্থাৎ ধরেন বন্ডের মেয়াদ 10 বছর, কিন্তু 5 বছরের মাথায় আপনাকে বলছে যে এই বন্ডটা আমাকে, আমার বন্ড আমাকে ফেরত দিয়ে দাও। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এইখান থেকে যে আয়ের হার আসবে ওটাকে বলতেছি ইল্ড টু কল। কথা কি বুঝতে পারছি? তাহলে মেয়াদ পর্যন্ত ধরে রাখলে এটা হচ্ছে YTM, ওখান থেকে যে আয়ের মানে আয় পাবেন। আর যদি মেয়াদের পূর্বেই কল করে সেটা হচ্ছে YTC, ইল্ড টু কল। আর যখন হচ্ছে আপনি বর্তমানে আপনার সেলস ভ্যালুর এগেইনস্টে আপনি যে মানে ইন্টারেস্টটা পাচ্ছেন সেটার রেটটা, সেটা হচ্ছে একটা চলতি ইল্ড। তো এই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, তাহলে বন্ডটা কিন্তু তলবযোগ্য হইতে হবে। তলবযোগ্য হলে কিন্তু সে বন্ডটা আপনাকে মেয়াদের পূর্বে আপনার থেকে ফেরত চাইতে পারে। আমার প্রশ্ন হতে পারে একটা প্রতিষ্ঠান কখন বন্ড তলব করে, মানে মেয়াদ পূর্তির পূর্বেই সে তলব করে কখন? ধরেন হচ্ছে আপনার কাছে একটা বন্ড আমি বিক্রি করছি, তখন বন্ডের ইন্টারেস্ট রেট ছিল 10%। কত পার্সেন্ট? 10%। তো এখন বাজারে দেখা গেল যে বন্ডটার জন্য আমি আপনাকে 10% করে ইন্টারেস্ট দিচ্ছি, বর্তমানে বাজারে এটা রেট হয়ে গেছে 8%। অর্থাৎ এখন যদি কারো থেকে আমি ঋণ নেই, এই বন্ড বিক্রি করে যদি টাকা নেই, তাহলে দিতে হবে আমার 8%। তাহলে আপনার দিচ্ছি 10%, নতুন কারো কাছে দিলে আমার 8% দিতে হবে, তাহলে তো আমার এখানে 2% সেভ হচ্ছে না? এই ক্ষেত্রে প্রতিষ্ঠান কি করে বলে যে ভাই আমার বন্ড আমার দিয়ে দাও, তোমার থেকে ফেরত নিয়ে আমি নতুন কারো কাছে বিক্রি করবো, সেক্ষেত্রে আমার 2% ইন্টারেস্ট কি দিতে হবে? কম দিতে হবে। প্রতিষ্ঠান কিন্তু লাভজনক, মানে লাভ হবে প্রতিষ্ঠানের। কথা কি বুঝতে পারছি? তাহলে কখন বন্ড আসলে তলব করা হয় এটা কিন্তু একটা ফ্যাক্ট। বুঝতে পারিছি আমরা? মানে বর্তমান সুদের হার, এই 8% মানে তো বর্তমান সুদের হার, যদি কোপন সুদের হারের তুলনায় কি হয়? বেশি হয়। অর্থাৎ তোমার কাছে যেটা দিচ্ছি তোমাকে সেটা থেকে যদি বর্তমান সুদের হারটা কি হয়? কম হয় নর্মালি, তাই না? তাহলে আমরা সেক্ষেত্রে এই বন্ডটা ফেরত নিয়ে নিব। পয়েন্টটা কি ক্লিয়ার? বেসিক কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে আমরা কখনো YTM, YTC, CY করবো একটু কি বুঝতে পারছি? সূত্র দেখলে বাকিগুলো তুমি নিজেই করতে পারবা, কারণ অলরেডি সব ক্যালকুলেশন তোমাকে শিখাই ফেলছি। শুধু সূত্রটা বুঝলে হবে, আর অঙ্ক দেখে বুঝতে হবে যে কখন YTM, কখন YTC। যা সোজা হিসাব, যখন আমি যা মেয়াদ তার পূর্বে যদি বন্ডটা আমার থেকে ফেরত চাই,
তাহলে সেই ক্ষেত্রে ওয়াইটিএস হবে, আর নর্মালি ম্যাথ পর্যন্ত থাকলে ওয়াইটিএম হবে। আর বেসিক্যালি তো আমার চলতি ইল্ডের কথা বইলে দিবে যে চলতি ইল্ড বের করো, তখন আমি চলতি ইল্ড বের করবো। ঠিক আছে কিনা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ওকে। তাহলে এবার সূত্র দেখে ফেলি। কি দেখে ফেলি? সূত্র। তাহলে ওয়াই টি এম ইকুয়ালস টু আই প্লাসের এম বি মাইনাসের এস বি ডিভাইড বাই এন ভাগ এম বি প্লাসের এস বি ডিভাইড বাই 2 ইন্টু 100। দেখো এখানে সব তুমি জানো, আই কিভাবে বের করতে হয় তুমি জানো, এমবি মানে তুমি জানো, সেখানে এসবি, এসবি মানে সেলস ভ্যালু, এসবি মানে কি সেলস ভ্যালু। তবে এই এসবিটা আমি একটু পরে বলি, এটা বুঝতে সুবিধা হবে। তারপর আসে হচ্ছে ওয়াই টি সি, সিমিলার সূত্র। এখানে কি হবে? সিমিলার সূত্র হবে, শুধু একটা জায়গায় চেঞ্জ হবে। এখানেও আমরা লিখবো আই প্লাস এর, এই যে দেখো যেখানে এমবি ছিল এখানে শুধু হয়ে যাবে সিপি মাইনাস এর এসবি ডিভাইড বাই এন হোল টু দি পাওয়ার সিপি প্লাস এর এসবি ডিভাইড বাই 2 ইন্টু 100। ঠিক আছে? সিম্পল, একেবারে সিম্পল, কঠিন কিছু না কিন্তু। এই চ্যাপ্টার কিন্তু একেবারে ইজি। এটা হচ্ছে সি ওয়াই ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই এস বি ইন্টু 100। এখন আমি মাল্টিপ্লাইড বাই 100 কেন? কারণ এটা আমি কি বের করতেছি? আয়ের হার বের করতেছি, এর জন্য আমাকে প্রত্যেকটাকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে একটা জিনিস একটু খেয়াল করো, একটা জিনিস গুরুত্বপূর্ণ। কি এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা যে কাজটা করছি, এখানে এসবি, এ এসবি, এই এসবিটা কখনো কখনো কি হইতে পারে? এই এসবিটা কখনো কখনো এনএসবি হইতে পারে। কি হইতে পারে? এনএসবি। এনএসবি আর এসবির মধ্যে পার্থক্য কি? এসবি আর এনএসবির মধ্যে পার্থক্য কি খেয়াল করো। এসবি মানে সেলস ভ্যালু, এনএসবি মানে নেট সেলস ভ্যালু। নিট সেলস ভ্যালু অর্থাৎ একটা বিক্রয় মূল্য, একটা হচ্ছে নিট বিক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য নিট বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কি খেয়াল করো। যদি প্রশ্নে ইস্যু খরচ থাকে, অর্থাৎ তুমি বন্ডটা বিক্রি করতে গিয়ে তোমার কিছু এক্সট্রা খরচ হয়েছে, ইস্যু খরচ যদি থাকে, কি খরচ? যদি ইস্যু বা উত্তরণ অথবা ভাষ্যমান খরচ থাকে, ঠিক আছে? যদি ইস্যু, উত্তরণ বা ভাষ্যমান খরচ থাকে, সেই ক্ষেত্রে তোমার এখানে এসবি লিখলে হবে না, সেখানে লিখতে হবে এনএসবি। তখন এনএসবি বের করার সূত্র কি? এনএসবি ইকুয়ালস টু এসবি মাইনাস এফ সি, অর্থাৎ এইগুলাকে ফ্লোটেশন কস্ট বলা হয়। কি কস্ট? ফ্লোটেশন কস্ট, ইস্যু খরচ। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি তুমি ইস্যু খরচটা বাদ দাও, বিক্রয় মূল্য থেকে যদি তুমি ইস্যু খরচ বাদ দাও, সেক্ষেত্রে তুমি পেয়ে যাবা সেলস ভ্যালু, মানে নেট সেলস ভ্যালু। তাহলে কেজন একটা প্রশ্ন তো করছেন, স্যার এসবি আর এনএসবি কি? এই যে কথা কি বুঝতে পারছেন? সোমায়া বিনতে কামাল, কখন নরমালি তো এসবি থাকবে, সেলস ভ্যালু। এসবি মানে কি? সেলস ভ্যালু মানে বিক্রয় মূল্য, ঠিক আছে? তো বিক্রয় মূল্যই থাকবে নরমালি, কিন্তু বিক্রয় মূল্য জায়গায় নিট বিক্রয় মূল্য আসতে পারে। কখন আসতে পারে? যখন প্রশ্ন দেখবে ইস্যু খরচ আছে, কি আছে? ইস্যু খরচ, উত্তরণ ব্যয় বা সমান খরচ, এগুলো একই জিনিস। যদি থাকে তখন বিক্রয় মূল্য থেকে এটা বাদ দিতে হবে। বাদ দিলে তখন এটা হয়ে যাবে এনএসবি। তখন এসবির জায়গায় এনএসবি ইউজ করতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। তখন এসবির জায়গায় কি ইউজ করতে হবে? এসবির জায়গায় এনএসবি ইউজ করতে হবে। এসবির জায়গায় কি ইউজ করতে হবে? এনএসবি ইউজ করবে। এই তো, আর কোনো ঘটনা নেই, আর কোনো ঘটনা নাই, শেষ। ক্লিয়ার? সূত্র ক্লিয়ার, একবার সব কিছু ক্লিয়ার, এখানে আর কোনো ঝামেলাই নাই, কোনো ঝামেলা নেই। বলো, আমরা একটা অঙ্ক তোমাকে দেখাই, শেষ করে দেই ক্লাস। অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাস। একটা চ্যাপ্টার যখন একটা ক্লাসে শেষ করতে যাবো, তখন একটু লোড নিয়ে ক্লাস করতে হবে, কিচ্ছু করার নেই। একটু লোড না নিয়ে ক্লাস করা যাবে না, ঠিক আছে? তারপরে এখনো অনেকজন আসো, শুক্রিয়া। আগামীকালকে আমরা চ্যাপ্টার 9 করবো ইনশাল্লাহ।
এক্ষেত্রে তোমার কাছে লাভজনক জানতে চাইবে কেন, তোমার আয়ের হার নির্ণয় করতে বলবে। আমি তোকে প্রশ্ন দেখাচ্ছি তো, সমস্যা নেই, তোমার এতটুকু বুঝো হয়েছে কিনা সেটা বলো। সময় বিনতে কামাল বলছো অবহার আর হচ্ছে অধিহার। অবহার অধিহার বললে তো তুমি সেলস ভ্যালু ধরো, তোমাকে বলছে কোন একটা বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা, ঠিক আছে। আমি বলছে 10% অবহারে বিক্রি করা হলো। কত পার্সেন্ট অবহারে? 10% অবহারে। তো 10% অবহারে যদি বিক্রি করো, তার মানে কমে বিক্রি করছো না, তাহলে এসবি ইকুয়ালস টু কত হবে? 1,000 মাইনাস 1,000-এ 10%, তার মানে ভ্যালু দাঁড়াবে কত টাকা? 900 টাকা। তারপরে ধরো ইস্যু খরচ আছে, ধরো সাপোজ 10 টাকা। তারপরে তোমাকে বের করতে হবে এনএসবি ইকুয়ালস টু 900 মাইনাস 10 ইকুয়ালস টু 890, তাহলে এনএসবি বের হবে 890। ঠিক একইভাবে যদি ওভার না হয়ে অধিহার হইতো, তাহলে এখানে আমরা প্লাস করতাম, ঠিক আছে। বিক্রয়ের ক্ষেত্রে হইতে পারে, আবার হচ্ছে মেয়াদ পূর্তিতে হইতে পারে, ঠিক আছে। এমবিও চেঞ্জ হইতে পারে। এমবি কিভাবে চেঞ্জ হইতে পারে? এই আমি একটা জিনিস তোমাকে বলছি যে এফবি মানে হচ্ছে এমবি, মানে মেয়াদ পূর্তিতে মূল্য। নর্মালি ফেস ভ্যালু ধরো কোন একটা অঙ্কে, কোন একটা বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1,000, ঠিক আছে। অঙ্কে আর কিছু বলা নাই, তার মানে আমি বুঝে নিচ্ছি যে মেয়াদ পূর্তিতেও আমি 1,000 টাকায় পরিশোধ করব। কত পরিশোধ করবো? 1,000। কিন্তু এখানে যদি বলতো মেয়াদ পূর্তিতে 10% অধিহার সহ পরিশোধ করতে হবে, কত পার্সেন্ট? 10% অধিহার, তখন কিন্তু এমবি আর 1,000 থাকবে না। তখন এমবি কত হবে বলতো? তখন এমবি হবে, দেখো, তখন এমবি হবে এমবি ইকুয়ালস টু এই যে 1,000 প্লাস 1,000-এর কত পার্সেন্ট? 10% এক্সট্রা। তাহলে তখন এমবি হয়ে যাবে কত? 1,100 টাকা। পয়েন্টটাকে বুঝাইতে পারছি? মানে কখন এমবি আর এফবি আলাদা হয় সেই প্রশ্ন তো তোমার থাকতে পারে। সেই প্রশ্ন হচ্ছে এটা, যদি বলে মেয়াদ পূর্তিতে অধিহারে পরিশোধ করব, বা এত টাকা বেশি বা এত টাকা কমে পরিশোধ করব, তখন আলাদা করে এমবি বের করতে হবে। কিন্তু এজ ইউজুয়াল তোমাকে আলাদা করে এমবি বের করতে হবে না। নর্মালি এই সকল অঙ্কের ক্ষেত্রে যেটা এফবি সেটাই এমবি হয়। আর এই ক্ষেত্রে অবহার অধিহারে যদি তুমি বিক্রি করো, তাহলে ফেস ভ্যালু থেকে তোমাকে অধিহার অবহার অ্যাডজাস্ট করে সেলস ভ্যালু বের করতে হবে। তারপরে যদি প্রশ্ন তোমার ইস্যু খরচ দেওয়া থাকে, সেটা মাইনাস করে এনএসবি বের করতে হবে। বুঝা গেল? হ্যাঁ, আগে তো অবভিয়াসলি তুমি আগে তোমার কতটুকু সেলস ভ্যালু সেটা বের করবা, তারপরে না তুমি ইস্যু খরচ বাদ দিবা। আগে তো তোমার যদি বিক্রয় মূল্যই তুমি না জানো, বিক্রয় কার থেকে তুমি ইস্যু খরচটা বাদ দিবা? আগে তো বিক্রয় মূল্য বের করতে হবে তোমাকে, তাই না? ঠিক আছে, শেষ। আশা করছি আর কোনো ঝামেলা নেই। এবার প্রশ্নে চলে আসি, সমাধান। এই যে একটা প্রশ্ন সমাধান করলে শেষ। ওই একজন একটা প্রশ্ন করছিলেন কি যেন, কোনটা লাভজনক? আরে ভাই ধরেন দুইটা বন্ডের ক্ষেত্রে দুইটা বন্ডের অঙ্ক করছেন এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই। এক্স বন্ডের ওয়াইটিএম বের হয়েছে, সাপোজ ধরেন ওয়াইটিএম বের হয়েছে 10%, আর হচ্ছে ওয়াই বন্ডের ওয়াইটিএম বের হয়েছে 15%। আপনি বলেন তো কোনটা বিনিয়োগ করবেন? যেটা বেশি সেটা বিনিয়োগ করবেন। সিম্পল জিনিসটা, যেখানে বিনিয়োগ করে আমার আয় বেশি হবে আমি সেখানে বিনিয়োগ করব। সিম্পল, এখানে তো আর কোনো ঝামেলাই নেই। এখানে তো কোনো ঝামেলাই নেই, কথা বুঝতে পারছেন না? যেখানে বিনিয়োগ করলে আপনার লাভ বেশি, আপনি সেখানে বিনিয়োগ করবেন। সিম্পল। ওকে, তো আসেন এই অঙ্কটা একটু দেখি। এটা দেখলে আমাদের খেলা শেষ, শেখ হাসিনার বাংলাদেশ। জাস্ট কোন ক্ষেত্রে কি হবে সেটা বুঝতে পারলেই হয়েছে। ওকে, আসেন এই প্রশ্ন দেখেন। অলিম্পিক কোম্পানি কি বলছে? অলিম্পিক কোম্পানি 10 বছর মেয়াদী বন্ড, যার লিখিত মূল্য 1,000 টাকা। বন্ডের মেয়াদ 10 বছর, লিখিত মূল্য হচ্ছে 1,000 টাকা। তার মানে এফবি ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা। কুপন রেট 12%। 3 বছর পর বন্ডটি, দেখেন 3 বছর পর বন্ডের মেয়াদ কিন্তু কত বছর ছিল? এন ইকুয়ালস টু কত বছর ছিল? 10 বছর। কিন্তু বন্ডটাকে 3 বছর পর তলব করে ফেলছেন। কত টাকায় তলব করছেন? 1,040 টাকা। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে সিপি লিখছি না, সিপি মানে কি জানেন? এই সিপি মানে কিন্তু কল প্রাইস। কি প্রাইস? কল প্রাইস। অর্থাৎ কি মূল্য? তলব মূল্য। কি মূল্য? তলব মূল্য। অর্থাৎ যে মূল্যে আপনি বন্ডটাকে তলব করতেছেন, যখন তলব করবেন তখন একটা ভ্যালু দিতে হবে। সেই ভ্যালুটাই হচ্ছে কি মূল্য? তলব মূল্য। ঠিক আছে। এবং একটা জিনিস ইম্পর্টেন্ট, ধরেন বন্ডের মেয়াদ ছিল 10 বছর। নর্মালি এই ক্ষেত্রে এন এর ভ্যালু 10 বছরই বসাবেন। কিন্তু যখন ওয়াইটিসি হবে, ধরুন বন্ডটা কত নাম্বার বছরে আপনি ফেরত চাইছেন? তৃতীয় বছরে ফেরত চাইছেন না, তখন এন এর ভ্যালু কিন্তু 10 হবে না, হবে 3। ওয়াইটিসির ক্ষেত্রে যততম বছরে গিয়ে আপনি বন্ডটা ফেরত চাইবেন, এন এর ভ্যালু হবে তত বছর।
মানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা নর্মালি বছর ছিল 10 বছর, কিন্তু বন্ডটা ফেরত চাইছি কত নম্বর বছর, 3 বছর পরে, তাহলে এন এর ভ্যালু কিন্তু এখানে 3 হবে। আর এখানে সিম্পল না যে বর্তমানে বন্ডটি বাজারে বিক্রি হচ্ছে কত 1085 টাকা, এখানে দিয়ে দিচ্ছে আপনাকে সেলস ভ্যালু। এখন দেখেন এখানে কোনো ইস্যু খরচ বা অন্য কোনো ঝামেলাই তো নাই, তাহলে এখানে এসবি থেকে গেল। এবং এইটার ক্ষেত্রে যদি আপনি আয়ের হার নির্ণয় করেন তাহলে আপনি কি বের করবেন, ওয়াইটিসি। কি বের করতে হবে, ওয়াইটিসি। কারণ কি এখানে কি করা হয়েছে, তলব করা হয়েছে। কি করা হয়েছে, তলব। এই যে তলব করা হবে, মেয়াদ পূর্তির পূর্বে তলব করলে ওই সকল অঙ্কের ক্ষেত্রে আপনাকে কি বের করতে হবে, ওয়াইটিসি। ঠিক আছে, আগামীকালকে তো অনেকে নবম অধ্যায় করতে চাচ্ছে, নবম অধ্যায়। ওকে, তাহলে এখানে কি বের করতে হবে আপনাকে, ওয়াইটিসি বের করতে হবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখেন। এসএ কোম্পানি 12% সুদে 10 বছর মেয়াদী বন্ড, যার বর্তমান বাজার মূল্য 975 টাকা, লিখিত মূল্য 1000 টাকা। এখানে কি বন্ড ফেরত চাওয়ার কোনো বিষয় আছে এই অঙ্কের ক্ষেত্রে? 2 নাম্বার পয়েন্টে এসএ বন্ডের ক্ষেত্রে ফেরত চাওয়ার কোনো ইস্যু নাই। তাহলে এখানে যদি বন্ডের আমি আয়ের হার নির্ণয় করি তাহলে ওখানে বের হবে কি, ওয়াইটিএম। এখানে বের হবে ওয়াইটিএম। সিমিলারলি 3 নাম্বার বন্ড, বিডি কোম্পানির 9% 5 বছর মেয়াদী, যার বর্তমান বাজার মূল্য এত টাকা, লিখিত মূল্য এত টাকা। এই ক্ষেত্রেও নরমালি যদি আমি বের করতে চাই তাহলে বের করবে ওয়াইটিএম। ঠিক আছে, তাহলে দুইটা শেষে দুইটা ওয়াইটিএম হবে, প্রথমটা ওয়াইটিসি হবে। আর কারেন্ট ডিল তো আমি যে কোনো ক্ষেত্রে বের করতে পারি, কারেন্ট ডিলটা আমি যে কোনো ক্ষেত্রে বের করতে পারি। আমি কি পয়েন্ট বুঝাইতে পারছি, কোন ক্ষেত্রে ওয়াইটিএম আর কোন ক্ষেত্রে ওয়াইটিসি হবে? বুঝা গেছে কিনা? সিপি কোশ্চেনে দেওয়া থাকবে তাহমিদ, সিপি অবভিয়াসলি কোশ্চেনে দেওয়া থাকবে, সিপি অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে। সুমাই বিনতে কামাল, এটা কিন্তু আগে বলে দিছি, ফেস ভ্যালু না থাকলে আমরা বিক্রয়মূল্যের সাথে কম্পেয়ার করে ফেস ভ্যালুটা ধরবো। যেমন ধরো বিক্রয়মূল্য দেওয়া আছে 1350, সেক্ষেত্রে ফেস ভ্যালু ধরা উচিত 1500, বা কেউ 1000 ধরলেও কোনো সমস্যা নেই। ধরো কোনোটার ছেলে দেওয়া আছে 1750 দেওয়া আছে বিক্রয়মূল্য, তাহলে আমি ফেস ভ্যালু ধরবো 2000। মানে কাছাকাছি রাউন্ড ফিগার ধরে নিলেই হবে। ঠিক আছে, বুঝা গেছে? সবাইকে ক্লিয়ার? শেষ করি আমরা, একেবারে 11টা বেজে গেছে, এখন পর্যন্ত যে তোমরা আসো এটাই আমার কপাল। তাহলে এখন তো ঘটনা ঘটে গেছে, এখন শুধু ভ্যালু ইনপুট দিলেই তো অঙ্ক হয়ে যাবে, আর তো কোনো ঝামেলাই নাই। ভ্যালু ইনপুট দাও, তোমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রশ্নে কি চাইছে দেখো, এই যে একবারে স্পেসিফিক অলিম্পিক কোম্পানির বন্ডের ইল টু কল নির্ণয় করো, বা যদি বলতো অলিম্পিক বন্ডের আয়ের হার নির্ণয় করো, সেক্ষেত্রে আমাকে কিন্তু ইল টু কলই করা লাগলো, ওয়াইটিসি করাই লাগতো। কারণ এই বন্ডটা তো আমি 3 বছরের মাথায় ফেরত চাই ফেলছি। অলিম্পিকের ক্ষেত্রে 10 বছর মেয়াদ ছিল, 3 বছর মাসে ফেরত চাইছি, তাহলে এই বন্ডটা তো আমার ওয়াইটিসি করা লাগতো। আবার বলছে জনাব আলেমের এসিআই কোম্পানি ও বিডি কোম্পানির বন্ডের মধ্যে কোনটাতে বিনিয়োগ করে যুক্তিযুক্ত, যেমন পর্দানশীল রাজকন্যা, তোমার বেসিক নাম কি সেটা একটু বলবা। সে আমাকে কোশ্চেন করছিল যে কোন বন্ডে, এই ক্ষেত্রে আমি কিভাবে ডিসিশন নিব। এক্ষেত্রে ডিসিশন হচ্ছে এই এসিআই কোম্পানি আর বিডি কোম্পানি দুইটার ক্ষেত্রে আমি কি বের করবো, ওয়াইটিএম বের করবো। ঠিক আছে, বের করে যেটা বেশি সেটা অ্যাকসেপ্ট, সেটা লাভজনক। ঠিক আছে, সেটাই লাভজনক, সোজা কথা শেষ, সেটাই লাভজনক। তাহলে এখন তো আমি অঙ্ক করে ফেলতে পারি, এখন তো সব দেওয়া আছে। এই যে আপনার অঙ্কে মনে আছে কি বলছিলাম, এই অঙ্কের ক্ষেত্রে ফেস ভ্যালু দেওয়া ছিল 1000, সিপি দেওয়া ছিল 1450, এন এর ভ্যালু দেখেন 3 ধরছে, 10 না, এন এর ভ্যালু কিন্তু 10 ধরা। পিডিএফটা দিয়ে দেন, হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো। 3 ধরছে কিন্তু 10 না, এটা ইম্পর্টেন্ট। কিন্তু ওয়াইটিসির ক্ষেত্রে পুরো ভ্যালুটা মানে ম্যাথটা ধরা যাবে না। কোনটা ধরতে হবে, ম্যাথ পূর্তিতে, মানে ওই ম্যাথ পূর্তির পূর্বে যখন ফেরত চাইছে তখন। আর এসবি 1085 দেওয়া আছে, তাহলে ফেস ভ্যালু যে 1000 দেওয়া ছিল তার সাথে ইন্টারেস্ট রেট 12% গুণ করে নিলেই আমরা বার্ষিক ইন্টারেস্টের পরিমাণটা পেয়ে যাবো। তো সবকিছু বসায় জাস্ট কি দ্বারা গুণ করে দাও, 100 দ্বারা গুণ করে দিলে তুমি কিন্তু উত্তর পেয়ে যাচ্ছ, সিম্পল হয়ে গেল। তারপরে এখানে দেখো এই যে সিমিলার, দেখো এসিআই বন্ডের ক্ষেত্রে কি বের করা হয়েছে ভাই বলো তো? ওই বন্ডের ক্ষেত্রে তো আর ওয়াইটিসি করা যাবে না, কারণ এগুলো তো মেয়াদ পূর্তির পূর্বে ফেরত চাইছে না। যদি ফেরত চাইতো, দুইটা বন্ডে যদি মেয়াদ পূর্তির পূর্বে ফেরত চাইতো, তাহলে আমরা আলাদা একটার জন্য, মানে ধরো একটা ফেরত চাইছে একটা চাই না, একটা ওয়াইটিসি একটা ওয়াইটিএম করতাম। ওকে, তো এখানে দেখো এই যে সিমিলার জিনিস, এমবি মাইনাস এসবি আছে, এন আছে, জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিলেই হয়ে গেল। তারপরে এটা করলাম, তারপরে আবার এটার জন্য করলাম। তাহলে এখানে ঘটনা ঘটছে কি, আমরা দুইটার জন্য দুইটা রেট পাইছি। একটা পাইছি 12.41%, আরটা পাইছি দেখো, আরটা পাইছি হচ্ছে 9.62%। তাহলে এখন তুমি বলো কোন বন্ডে তুমি বিনিয়োগ করলে লাভজনক হবে। তোমার হচ্ছে এসিআই কোম্পানিতে বিনিয়োগ করলে তুমি 12.41% ইন্টারেস্ট রেটে তুমি পাইবা,
আয়ের হার আসবে, মানে আয় পাইবা। আর বিডি কোম্পানিতে বিনিয়োগ করলে 9.6% পাবা, তাহলে কোন বন্ডে বিনিয়োগ করবা? অবভিয়াসলি তোমার হচ্ছে এসএ বন্ডে বিনিয়োগ করতে হবে। এসএ বন্ডে বিনিয়োগ করলে তোমার লাভ হবে, তাই না? আসিয়া, ওকে, আমি কি পয়েন্ট বুঝাইতে পারছি? তাহলে আমার বিশ্বাস কেউ যদি যারা এই ক্লাসটা করছো শুরু থেকে শেষ, বা তোমার অনেক বন্ধুরা আছে এখনো ফিনান্স পড়া শুরু করে নাই, তাকে রেফার করে দাও, তাকে ক্লাসটা পাঠাই দাও। এই ক্লাস যে করবে এই চ্যাপ্টারে তার ম্যাথ ভুল হওয়ার কোনো সুযোগ নাই। মানে যত প্রকারের নিয়ম আছে আমি সব বিষয় কিন্তু আলোচনা করছি, এবং কিছু এক্সট্রা কথাও বলছি যেগুলো হয়তো বা পরীক্ষা আসবে না, কিন্তু তোমার জানা থাকলে তোমার কনফিডেন্স ভালো হবে। কখন কি করতে হবে, পরিপক্ক মূল্য থাকলে আলাদা করে কি ঘটনা ঘটবে, সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? এমবি তো তোমাকে বের করে দিলাম। ধরো এফবি হচ্ছে 1000, বলছে অধিহারে পরিশোধ করবা, তাহলে 10% অধিহারে, তখন এমবি কত হবে? তখন এমবি হয়ে যাবে 1100। এমবি কত হবে? 1100 হবে। সমস্যা কি? এটা নিয়ে তো টেনশনের কিছু নেই। আর সেক্ষেত্রে সুদের হার বের করবা ফেস ভ্যালুর উপর। সেক্ষেত্রে সুদের হার বের করবা কার উপর? ফেস ভ্যালুর উপর। ওকে, তাহলে এই পর্যন্ত থাকলো। এই যে তোমাদের এই পরিপক্ক মূল্য নিয়ে একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ, সেটা হয়ে গেলে হবে, ঠিক আছে? এসে এটাই ভালো হবে, ঠিক আছে? ইয়াসিন, এত ডিপলি কোশ্চেন আসবে না ভাই, টেনশনের কিছু নাই, হ্যাঁ? ঠিক আছে, তারপরে অঙ্ক করতে থাকো, কোন কনফিউশন থাকলে নক দাও, সব কনফিউশন মিলে আবার দরকার পড়ে কিছু পোস্ট করে দেবো। ওকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্ট সাথে থাকো, আল্লাহ হাফেজ। আমি এই নোটটা, অর্থাৎ এই মানে হচ্ছে পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি কোথায়? পিডিএফটা দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেতে দিতে হবে। আর আমি হচ্ছে পিকচারগুলো দিয়ে দিব হচ্ছে আমাদের পেজে। ওকে, আল্লাহ হাফেজ। এগুলা লিখতে হবে রে ভাই, এগুলা লিখেন, তাহমিদ আহমেদ, এগুলা লিখেন। এগুলো না লিখলে অঙ্কের ডেকোরেশন হবে, খাতা তো কি লিখবেন আপনি? খাতার মধ্যে দেওয়া আছে আমরা জানি, এগুলো সুন্দর করে লিখবেন, তাইলে তো নাম্বার ভালো পাবেন। আল্লাহ হাফেজ।